এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৭৮ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৯ নম্বরে বলা হয়েছে ভাগ করো। দেখো, আমরা কিন্তু এখানে কিছু ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে কিছু কিছু ভাগ অঙ্ক আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি, চলো। আমরা যদি ৯-এর ১ নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ০.৮ ভাগ ২, অর্থাৎ ০.৮কে কিন্তু আমাদের ভাগ করতে হবে ২ দ্বারা, তাই না? যার কারণে আমরা কি করব, আমরা কিন্তু এই ২কে শুরুতে লিখব। আমরা শুরুতে লিখব ২ এবং তারপরে এরকম একটি দাগ দিয়ে এই ০.৮কে কিন্তু আমরা মাঝে লিখে দেব। আমরা এখানে লিখব ০.৮। এবারে আমরা চাইলে এরকম একটি দাগ দিয়ে উপরে উত্তরটিকে লিখতে পারি, অর্থাৎ ভাগফল যেটি হবে সেটিকে লিখতে পারি। আবার চাইলে এরকম একটি দাগ দিয়ে আমরা কিন্তু এই ডান পাশেও উত্তরটিকে লিখতে পারি। আমাদের যেখানে সুবিধা হয় আমরা কিন্তু সেখানে উত্তরটিকে লিখতে পারি। আচ্ছা, আমরা যদি উপরে উত্তরটিকে লিখে, দেখো আমরা এটিকে মুছে দিলাম। এখন আমরা এই ভাগের ক্ষেত্রে দেখব যে দশমিকের আগে যে সংখ্যাটি রয়েছে এটিকে আলাদাভাবে ভাগ করা যায় কিনা। ঠিক আছে, দেখো দশমিকের আগে রয়েছে শুধুমাত্র ০। এখন আমরা এই ০কে কিন্তু শুরুতে ২ দ্বারা ভাগ করব। দেখো তো ২ দ্বারা ০কে ভাগ করা যায় কিনা। আমরা যদি ২-এর সঙ্গে ১কে গুণ করি তাহলে কত হয়? ২-১-এ ২, অর্থাৎ ২-১-এ কিন্তু ২ হয়ে যায়। ২ হলে কিন্তু এই ০-র চেয়ে বড় হয়ে যায়, তাই না? যার কারণে ২-এর সঙ্গে কিন্তু আমরা ১কে গুণ করতে পারবো না। আচ্ছা, তাহলে ১-এর চেয়ে ছোট কে রয়েছে? ১-এর চেয়ে ছোট রয়েছে কিন্তু ০, অর্থাৎ এই ২-এর সঙ্গে যদি আমরা ০কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি ২ ০ গুণে ০, কারণ আমরা ০-এর সঙ্গে যাকেই গুণ করি না কেন উত্তর ০ই হয়। আচ্ছা, তার মানে আমাদের কিন্তু এই ০-এর সঙ্গে মিলে যাচ্ছে। আমরা ২-এর সঙ্গে ০কে যেহেতু গুণ করব, যার কারণে উত্তরের ঘরে কিন্তু আমরা লিখে দেবো ০। আমরা জানি ২ ০ গুণে ০, দেখো এই ০-এর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা নিচে লিখে দিলাম ০। এবারে এই ০ থেকে নিচের ০কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে এখানেও একটি ০ হয়। আমরা জানি শুরুতে কখনোই ০ লিখতে হয় না, যার কারণে এখানে আমরা কিছুই লিখব না। এবারে আমরা কি করব? এবারে আমরা ৮-এর কাছে চলে যাব। আচ্ছা, এখন এই ৮-এর কাছে যাবার আগে দেখো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগে একটি দশমিক রয়েছে, তাই না? এই দশমিকের একটা ব্যবস্থা করতে হবে, তারপরে কিন্তু আমরা ৮-এর কাছে যেতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে দশমিকটাকে এইভাবে করে রেখে কিন্তু ৮-এর কাছে যাওয়া যাবে না। এই জন্য আমরা এখন কি করব? এই দশমিকটাকে উত্তরের জায়গাতে এইখানে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা, দশমিক যদি এইখানে চলে যায়, এবারে কিন্তু আমরা ৮-এর কাছে সরাসরি চলে যেতে পারবো। এখন এই ৮কে যদি আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসি, দেখো আমরা নর্মালি অর্থাৎ সাধারণভাবে যেভাবে করে ভাগ অঙ্ক করি ঠিক একই রকম নিয়মেই কিন্তু আমরা এটিকে সমাধান করবো। ৮টাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন যদি ৮কে আমরা ২ দ্বারা ভাগ করি, দেখো তো কয়বার ভাগ যায়। আমরা যদি ২-এর ঘরে নামতে পারি, ২-১-এ ২, ২ ২ ৪, ৩ ২ ৬, ৪ ২ ৮, অর্থাৎ ৪-এর সঙ্গে ২কে গুণ করলে হয় ৪ ২ ৮। দেখো, যার কারণে আমরা উপরে লিখে দিলাম ৪, নিচে লিখে দিলাম ৮, ৪ ২ ৮। এবারে এই ৮ থেকে ৮ চলে গেলে আর কিন্তু কিছুই থাকে না, মানে একটি ০ থাকে। যেহেতু নিচে আমরা ০ পেয়ে গেছি, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের ভাগ করা হয়ে গেছে, তাই না? তাহলে দেখো উত্তর আমরা পাচ্ছি কিন্তু এই উপরে পাচ্ছি ০.৪। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব ০.৪। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবারে একই রকমভাবে যদি ৩ নম্বর অঙ্কটি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে ৩ নম্বরে বলা হয়েছে ৪.৮ ভাগ ৮, অর্থাৎ এবারে আমাদের ৪.৮কে ভাগ করতে হবে ৮ দ্বারা, তাই না? যার কারণে এই ৮কে কিন্তু আমরা শুরুতে লিখবো। আমরা শুরুতে লিখবো হচ্ছে ৮ এবং মাঝখানে লিখবো হচ্ছে আমরা ৪.৮। এবার উপরে একটি দাগ দিয়ে এই উপরে কিন্তু আমরা উত্তরটিকে লিখে দেব, তাই না? আচ্ছা, এখন আমরা যদি প্রথমে চেষ্টা করি যে দশমিকের আগে যে সংখ্যাটি রয়েছে এটিকে যদি আলাদাভাবে ভাগ করার চেষ্টা করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে রয়েছে ৪। এই ৪কে কি আমরা ৮ দ্বারা ভাগ করতে পারবো? পারবো না। কিন্তু দেখো কিভাবে, কারণ হচ্ছে ৮-এর সঙ্গে যদি আমরা ১কেও গুণ করি তাহলে হয়ে যায় ৮ × ৮, অর্থাৎ এই ৪-এর চেয়ে কিন্তু বড় হয়ে যায়, তাই না? আমরা জানি 4-এর চেয়ে বড় হলে কিন্তু হবে না, এর চেয়ে ছোট হতে হবে অথবা এর সমান হতে হবে। আচ্ছা, 8-এর সঙ্গে 1কে গুণ করলে যেহেতু 4-এর চেয়ে বড় হয়ে যায়, যার কারণে আমরা কি করব? 8-এর সঙ্গে এবারে আমরা 0কে গুণ করব। ঠিক আছে, আচ্ছা, কারণ আমরা জানি 8-এর সঙ্গে 0কে গুণ করলে হয় 8 0 গুণে 0। আচ্ছা, এই 0 কিন্তু 4-এর চেয়ে ছোট, যার কারণে কিন্তু আমরা 0 দ্বারা গুণ করতে পারি, তাই না? আচ্ছা,
এবার যদি আমরা গুণ করলাম, দেখো আমরা 8 শূন্য গুণে লিখে দিলাম 0। এবারে 4 থেকে নিচের এই শূন্যকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু 4ই থেকে যায়। আবার দেখো 4 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের থেকে যায় 4। এবারে আমরা কি করব, আমরা এই পাশের যে 8 রয়েছে 8কে যদি নিচে নামিয়ে নিয়ে আসতে চাই তাহলে এই 8-এর আগে যে দশমিকটা রয়েছে দশমিকের কিন্তু একটি ব্যবস্থা করতে হবে, তাই না? আমরা কি করব, আগের অঙ্কের মতো এই দশমিকটাকে সরাসরি উত্তরের জায়গায় এইখানে আমরা নিয়ে যাব। আচ্ছা, দশমিকটাকে যদি এইখানে নিয়ে যাই এবারে কিন্তু 8কে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসতে পারবো। তাহলে 4 এবং 8 একসঙ্গে মিলে কিন্তু এবারে হয়ে গেল 48। তাহলে এখন আমরা দেখব যে 8-এর সঙ্গে কতকে গুণ করলে 48 হয়, অর্থাৎ আমরা 48কে 8 দ্বারা কিভাবে করে ভাগ করতে পারি। আচ্ছা দেখো, আমরা যদি 8-এর ঘরে নামতে পারি, আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। আচ্ছা, আমরা পাচ্ছি কি 6 8 48, এখানে কিন্তু 48ই রয়েছে, তাই না? তার মানে আমরা 8-এর সঙ্গে 6কে গুণ করে পাচ্ছি 6 8 48। তাহলে এই 48-এর সঙ্গে কিন্তু আমাদের এই 48 মিলে গেল। এবারে 48 থেকে নিচের 48কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা নিচে যেহেতু 0 পাচ্ছি তার মানে আমরা বুঝতে পারছি কি আমাদের ভাগ করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি কত, 0.6, তাই না? আমরা উত্তর দিয়ে লিখে দেব 0.6। দেখো কত সহজ এই অঙ্কগুলো, তাই না? তোমরা যদি একটি অঙ্ক সুন্দরভাবে বুঝতে পারো তাহলে কিন্তু বাকি অঙ্কগুলো খুবই সহজেই তোমরা সমাধান করতে পারবে। এবার যদি আমরা আরও কিছু অঙ্ক এখান থেকে সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 9-এর 5-এ বলা হয়েছে 0.28 ভাগ 4, অর্থাৎ 0.28কে আমাদের ভাগ করতে হবে এবারে 4 দ্বারা, তাই না? যার কারণে 4কে কিন্তু আমরা শুরুতে লিখবো, আমরা এখানে লিখবো 4 এবং মাঝখানে লিখবো 0.28। এবারে উপরে একটি দাগ দিয়ে আমরা এই উপরে কিন্তু উত্তর যেটি পাবো অর্থাৎ ভাগফল যেটি পাবো সেটিকে কিন্তু উপরে আমরা লিখে দেব। এখন আমরা কি চেষ্টা করব, আমরা চেষ্টা করব ভাগের ক্ষেত্রে দশমিকের আগে যে সংখ্যাটি রয়েছে এটিকে আলাদাভাবে ভাগ করার জন্য, তাই না? আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে রয়েছে 0, অর্থাৎ 4 দ্বারা আমরা এই 0কে কয়বার ভাগ করতে পারি? আমরা যদি একটু ভাগ করার চেষ্টা করি, আমরা জানি 4-এর সঙ্গে যদি 1কে গুণ করি তাহলে হয় 4 1 4, অর্থাৎ এই 0-এর চেয়ে কিন্তু বড় হয়ে যাবে, যার কারণে কিন্তু 4-এর সঙ্গে আমরা 1কে গুণ করতে পারবো না। তাহলে 1-এর চেয়ে ছোট কে? 1-এর চেয়ে ছোট কিন্তু 0, তাই না? অর্থাৎ 4-এর সঙ্গে যদি 0কে গুণ করি তাহলে হয় 4 0 গুণে 0। আচ্ছা দেখো, এখন কিন্তু এই 0-এর সঙ্গে মিলে গেল, তাই না? আমরা কিন্তু জানি যে 0-এর সঙ্গে যাকেই গুণ করি না কেন উত্তর 0ই হয়। আচ্ছা, আমরা লিখলাম 4 0 গুণে 0। আচ্ছা, এবারে এই 0 থেকে নিচের 0কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, যার কারণে এখানে কিন্তু কোনো 0 লিখবো না। এবার আমরা যদি এই পাশে 2 রয়েছে 2-এর কাছে যদি চলে যাই, এখন দেখো এই 2-এর কাছে যেতে গেলে কিন্তু 2-এর আগে একটি দশমিক রয়েছে, এই দশমিকটাকে আমাদের একটি ব্যবস্থা করে তারপরে কিন্তু 2-এর কাছে যেতে হবে। আচ্ছা, যার কারণে আমরা কি করব, এই দশমিকটাকে সরাসরি উপরে অর্থাৎ উত্তরের জায়গাতে কিন্তু আমরা নিয়ে যাব। আমরা দশমিকটাকে এখানে নিয়ে গেলাম, এখন কিন্তু এই 2কে আমরা সরাসরি নিচে নামিয়ে আনতে পারবো, তাই না? আমরা 2কে যদি নিচে নামিয়ে নিয়ে আসি, দেখো তাহলে এবারে দেখো আমরা দেখতে পাচ্ছি এই 2কে নামানোর পরে এইখানে 4 দ্বারা যদি 2কে আমরা আবারও ভাগ করার চেষ্টা করি, আমরা কি 4 দ্বারা 2কে ভাগ করতে পারবো? আমরা কিন্তু 2কে ভাগ করতে পারবো না। আচ্ছা, এবং আমরা জানি যে এই 2-এর পাশে যে 8 রয়েছে 8কেও কিন্তু আমরা এখানে নিচে সরাসরি নামিয়ে নিয়ে আসতে পারি, তবে এখানে কিন্তু একটি শর্ত আছে। আমরা পরপর যদি দুটি সংখ্যা নামাতে চাই তাহলে যে শর্তটি মেনে আমাদের নামাতে হবে সেটি হচ্ছে এই উপরে একটি 0 দিয়ে তারপরে কিন্তু আরেকটি সংখ্যাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসতে পারি, ঠিক আছে? আবারও বিষয়টি বোঝার চেষ্টা করো। যেহেতু আমরা এই 0কে প্রথমে ভাগ করেছি, এরপরে 2-এর কাছে আসছি, তাই না? 2-এর কাছে আসার পরে 2কে আমরা কি করলাম, সরাসরি নিচে নামিয়ে আনলাম। কিন্তু 2কে যখন নিচে নামিয়ে আনলাম, এখন দেখলাম যে এই 2কে 4 দ্বারা ভাগ করা যায় না। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, এই যে পাশে 8 রয়েছে 8কেও নিচে নামিয়ে আনতে হবে। কিন্তু এই পরপর দুটি সংখ্যাকে যদি আমরা নিচে নামিয়ে আনতে চাই তাহলে কি করতে হবে, এইখানে একটি 0 দিয়ে তারপরে আমাদের এই 8কে নিচে নামিয়ে আনতে হবে, ঠিক আছে? যার কারণে আমরা কি করব, এইখানে একটি 0 দিয়ে এই 8কে এবারে এই নিচে নামিয়ে নিয়ে আসবো। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরপর এখন দেখো আমরা দেখতে পাচ্ছি 2 এবং 8 মিলে হয়ে গেল কিন্তু 28, তাই না? এখন এই 28কে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? আমরা যদি 4-এর ঘরে নামতে পারি, দেখো 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। আমরা জানি 4 7 28, তাই না? যার কারণে এইখানে আমরা কি করব, এই উত্তরের ঘরে লিখে দেবো 7, অর্থাৎ 4 7 হয় 28, আমরা নিচে লিখে দেবো 28। এখন এই উপরের 28 থেকে নিচের 28কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা যেহেতু নিচে 0 0 পেয়ে যাচ্ছি, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের এই অঙ্কটিকেও সমাধান করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি কত, উত্তর পাচ্ছি 0.07। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেবো 0.07।
7। দেখো কত সহজে আমরা এই অঙ্কটিকেও সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে যদি আমরা 7 নাম্বার যে অঙ্কটি রয়েছে এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে 7 নাম্বার বলা হয়েছে 0.056 ভাগ 7, অর্থাৎ এই সংখ্যাটিকে কিন্তু আমাদের এবারে 7 দ্বারা ভাগ করতে হবে, তাই না? যার কারণে আমরা কী করবো, এই 7কে শুরুতে লিখব। আমরা শুরুতে লিখলাম 7 এবং মাঝখানে আমরা লিখবো হচ্ছে 0.056। এরপর আমরা উপরে একটি দাগ দিয়ে আমরা যদি উপরে এইখানে যদি উত্তরটিকে লিখে দেখো, আমরা কি করব, শুরুতে দেখব যে দশমিকের আগে যে সংখ্যাটি রয়েছে এটিকে আলাদাভাবে ভাগ করা যায় কিনা। দেখো দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 0। এখন এই 0কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, কতবার ভাগ করা যায়? আমরা জানি 7-এর সঙ্গে 0কে গুণ করলে হবে 7 0 গুণে 0, কারণ আমরা কিন্তু এর আগেও শিখেছি যে 0-এর সঙ্গে যাকেই গুণ করবো না কেন উত্তর কিন্তু আমাদের 0ই হবে, তাই না? যার কারণে আমরা লিখলাম 7 0 গুণে 0। আচ্ছা, এই 0কে ভাগ করা হয়ে গেল। এখন এই 0 থেকে 0 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে 0 লিখতে হয় না, আমাদের এইখানে কিন্তু আর কিছুই লেখার মতো নেই। এবারে আমরা যদি পাশের ঘরে চলে যাই, দেখো এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি 0, তাই না? এখন এই 0টাকেও যদি আমরা নিচে নামিয়ে আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আগে এই দশমিকটাকে উপরে পাঠিয়ে দিতে হবে, তাই না? আমরা কি করবো, এই দশমিকটাকে সরাসরি উপরে পাঠিয়ে দেবো। এইখানে আমরা দশমিকটাকে পাঠিয়ে দিলাম। এখন এই যে 0 রয়েছে এই 0টাকে যদি আমরা নিচে নামিয়ে নিয়ে আসি, দেখো আমরা যে সংখ্যাটিকে নামাবো এই সংখ্যাটিকে কিন্তু আমাদের ভাগ করতে হবে 7 দ্বারা, ঠিক আছে? এক একটি সংখ্যাকে নামাবো এবং সেই সংখ্যাটিকে আমাদের 7 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, 0কে যখন নামালাম, 0কে নামানোর পরে দেখলাম এইখানে হয়ে গেল শুধুমাত্র 0, তাহলে এই 0কে কিন্তু 7 দ্বারা আবার আমাদের ভাগ করতে হবে। আচ্ছা, 0কে কিন্তু আমরা চাইলে এখানে ভাগ করতে পারি কিভাবে, আমরা জানি 7 0 গুণে 0 এইভাবে করেও কিন্তু ভাগ করতে পারি। আবার আমরা চাইলে কিন্তু এইখানে একটি 0 দিয়ে এই যে 5, এই 5কে কিন্তু সরাসরি আবার নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। তোমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবেই তোমরা চাইলে কিন্তু করতে পারো। আচ্ছা দেখো দশমিকের পরে যে 0টা আমরা নামালাম, এই 0কে যেহেতু আমরা 7 দ্বারা ভাগ করতে পারি না, হ্যাঁ, যার কারণে আমরা কি করব, এই পাশে যে 5 রয়েছে 5কে যদি আমরা নিচে নামিয়ে নিয়ে আসতে চাই তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের এইখানে একটি 0 দিয়ে তারপরে 5টাকে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। কারণ কি, কারণ দেখো একটি সংখ্যাকে যখন আমরা নামালাম এরপরে যদি আমরা সাথে সাথে যদি আরও একটি সংখ্যাকে নামাতে চাই তখন কিন্তু উপরে একটু 0 দিয়ে তারপরে আমাদের এই সংখ্যাটিকে নিচে নামাতে হবে, তাই না? আমরা নিচে নামিয়ে নাম, দেখো এখন হয়ে গেল 0 এবং 5, 0 এবং 5 মিলে কিন্তু শুধুমাত্র 5ই হয়, তাই না? কারণ আমরা জানি শুরুতে যদি 0 থাকে তাহলে সেই শূন্যের কোনো দাম থাকে না। তাহলে এটি যেহেতু শুধুমাত্র 5, এই 5কেও কিন্তু আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে এবারে আমরা কি করতে পারি, এবারে কিন্তু আমাদের এই যে 6 রয়েছে এই 6টাকেও নিচে নামিয়ে আনতে হবে, তাই না? এখন এই 6টাকেও যদি নিচে নামিয়ে আনতে চাই তাহলে কি করতে হবে, এইখানে আমাদের আরও একটি 0 দিতে হবে, তাই না? কারণ আমরা জানি পরপর যদি আমরা সংখ্যা নামাতে চাই তাহলে কিন্তু আমাদের উপরে একটি একটি করে 0 দিয়ে তারপরে কিন্তু এই পাশের যে সংখ্যাটি রয়েছে সেটিকে আমরা নামাতে পারি, তাই না? দেখো এখানে আমরা আরও একটি 0 দিয়ে এই 6টাকে নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, এরপর যদি তার পাশের সংখ্যাটিকেও নামাতে হতো তাহলে কি করতাম, এখানে আরও একটি 0 দিতাম। এইভাবে করে কিন্তু তারপরে পাশের সংখ্যাটিকে আমরা নিচে নামিয়ে দিতাম, ঠিক আছে? এটি হচ্ছে নিয়ম। আচ্ছা, এখন যখন 6কে আমরা নিচে নামালাম তখন হয়ে গেল 5 এবং 6 মিলে 56, তাই না? এবারে কিন্তু আমরা এই 56কে 7 দ্বারা ভাগ করতে পারবো। আমরা যদি 7-এর ঘরে নামটা পড়ি তাহলে আমরা পাবো হচ্ছে 7 এ 8 56, তাই না? 7-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 7 এ 8 56, আমরা এখানে লিখে দিলাম 56। এবার উপরে 56 থেকে নিচের 56কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা যেহেতু নিচে 0 পেয়ে গেছি তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের ভাগ করা হয়ে গেছে, তাই না? আমরা কিন্তু প্রত্যেকটি অঙ্ককে এখান থেকে ভাগ করেছি। আচ্ছা, তার মানে আমরা উত্তর পাচ্ছি কত, 0.008। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেবো 0.008। আশা করি সকলেই তোমরা প্রতিটি অঙ্ক খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো আমরা যদি এরপরে 10 নাম্বার লক্ষ্য করি, দেখো 10 নাম্বারে বলা হয়েছে ভাগ করো। এখানে কিন্তু আমরা অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। যেহেতু এখানে প্রত্যেকটি অঙ্ক একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে এখান থেকে যদি আমরা কিছু কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 10-এর 1 নাম্বারে বলা হয়েছে 3 ভাগ 5, অর্থাৎ 3কে কিন্তু আমাদের 5 দ্বারা এবারে ভাগ করতে হবে, তাই না? যার কারণে এই 5কে কিন্তু আমরা শুরুতে লিখবো, আমরা লিখবো হচ্ছে এখানে 5 এবং আমরা কিন্তু এই 3কে মাঝে রাখবো, তাই না? আমরা এখানে লিখে দেবো 3। এবারে দেখো আমরা উপরে একটি দাগ দিয়ে এই উপরে কিন্তু আমরা ভাগফল যেটি পাবো সেটিকে কিন্তু আমরা লিখে দেবো, তাই না? এখন দেখো আমরা যদি ভাগটিকে করার চেষ্টা করি, আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি 3, অর্থাৎ 5 দ্বারা আমরা 3কে কয়বার ভাগ করতে পারবো, আমরা কিন্তু একবারও ভাগ করতে পারবো না, তাই না? কারণ হচ্ছে কি, কারণ আমরা 5-এর সঙ্গে যদি 1কেও গুণ করি তাহলে হয়ে যায় 5 একে 5, অর্থাৎ এই 3-এর চাইতে কিন্তু বড় হয়ে যায়, তাই না? তাহলে
5-এর সঙ্গে 1কে গুণ করলে যেহেতু 3-এর চাইতে বড় হয়ে যায়, তাহলে 1-এর চেয়ে ছোটো কে? 1-এর চেয়ে ছোটো কিন্তু 0, তাই না? অর্থাৎ 5-এর সঙ্গে আমরা এবার 0কে গুণ করে দেখি কত হয়। আমরা জানি 5 এবং 0কে গুণ করলে হয় 5 0 গুণে 0, তাই না? আচ্ছা, তার মানে 5 দ্বারা আমরা 3কে কয়বার ভাগ করতে পারবো? আমরা কিন্তু 0 বার ভাগ করতে পারবো, যার কারণে উত্তরের ঘরে আমরা লিখে দেবো এখানে হচ্ছে 0, এবং 5 0 গুণে হয় যেহেতু 0, আমরা নিচে লিখে দেবো 0। এবারে দেখো, আমরা এবারে 3 থেকে নিচে যে 0 পেয়েছি, এই 0টাকে যদি বিয়োগ করে দিই, তাহলে 3 থেকে 0 চলে গেলে কিন্তু আবার আমাদের 3ই থেকে যায়। আমরা কিন্তু এখানে আবারও 3 পাচ্ছি। আচ্ছা, এইবারে কি করবে? এবারে কি আবারও আমরা 0 দ্বারা গুণ করব? না, এবারে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই 3টাকে কিন্তু এবারে আমরা বড় বানাবো, ঠিক আছে? আচ্ছা, এখন কিভাবে করে বড় বানাবো? ওর পাশে তো দেখো এখানে উপরে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কিভাবে করে এই 3টাকে বড় বানাতে পারি? আমরা এই যে উত্তরের ঘরে আমরা এইখানে আমরা একটি দশমিক দিয়ে এই দশমিকের পরিবর্তে কিন্তু এই জায়গাতে একটি 0 আমরা বসাতে পারি, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে আমরা একটা দশমিক দিলাম এবং এইখানে কিন্তু একটি 0 আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এবার এটিকে যদি আরেকটু ভালোভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখো দেখো আমরা যেহেতু এখানে 3 দেখতে পেয়েছি, এই 3-এর পাশে কিছু নেই মানে কি? কিছু নেই মানে কিন্তু এখানে একটি দশমিক রয়েছে, তাই না? কারণ 3 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, এবং আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে একটি কিন্তু দশমিক থাকে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আমরা ধরো এই যে দশমিকটা, এই দশমিকটাকে উপরে নিয়ে নিলাম, এবং আমরা এরপরে কী করলাম? এইখানে একটি 0 নিলাম। কেন? কারণ আমরা কিন্তু এর আগে অনেকবার শিখেছি যে এই দশমিকের পরে, অর্থাৎ দশমিকের ডান পাশে যে কয়টি 0 আমাদের নিতে মন চায়, আমরা কিন্তু সেই কয়টি 0কেই ব্যবহার করতে পারি। কারণ দশমিকের পরে যতগুলো 0ই আমরা নেই না কেন, এই 0গুলোর কিন্তু কোনো দাম থাকে না, ঠিক আছে? এই জন্য অঙ্কটা মেলানোর জন্য আমাদের যে কয়টি 0 প্রয়োজন, আমরা সেই কয়টি 0 এখানে নিতে পারবো, ঠিক আছে? আশা করি সকলেই বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা এখানে একটি দশমিক দিয়ে, অর্থাৎ এই দশমিকটাকে এইখানে আমরা দিয়ে আমরা এই জায়গাতে একটি 0 নামিয়ে নিয়ে আসলাম, তাই না? এখন এই 0টাকে সরাসরি আমরা নিচে কিন্তু নামাতে পারবো। এইখানে যদি 0টাকে নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে 3 এবং 0 মিলে হয়ে গেল এবারে 30। এখন এই 30কে কিন্তু 5 দ্বারা ভাগ করা যাবে, তাই না? আমরা যদি 5-এর ঘরে নামতে পারি, তাহলে আমরা পাবো হচ্ছে 5 6 30, অর্থাৎ 5-এর সঙ্গে 6কে গুণ করলে হয় 5 6 30। দেখো, যার কারণে আমরা উত্তরের ঘরে লিখে দিলাম 6, এবং 5 6 যেহেতু 30 হয়, আমরা নিচে লিখে দিলাম 30। এখন উপরে 30 থেকে নিচের 30কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা যেহেতু নিচে 0 পাচ্ছি, তার মানে আমরা বুঝতে পারি কি যে আমাদের ভাগটি কিন্তু করা হয়ে গেছে। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? আমরা কিন্তু উত্তর পাচ্ছি 0.6। আমরা উত্তর দিয়ে লিখে দেব 0.6। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে একই রকম নিয়মেই সমাধান করার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 0.2 ভাগ 5, অর্থাৎ এই 0.2কে কিন্তু আমাদের এবারে ভাগ করতে হবে 5 দ্বারা। যার কারণে 5কে কী করবো? আমরা 5কে কিন্তু শুরুতে লিখবো, আমরা এখানে লিখবো 5, এবং মাঝে আমরা লিখবো হচ্ছে 0.2, তাই না? উপরে একটি দাগ দিয়ে আমরা কিন্তু এই উপরে উত্তরটিকে লিখবো, অর্থাৎ ভাগফলটি বের করে কিন্তু উপরে আমরা লিখবো, তাই না? আচ্ছা, এবারে দেখো আমরা কি জানি? আমরা জানি যে এইখানে যদি দশমিক থাকে, তাহলে আমরা দশমিকের আগের সংখ্যাটিকে প্রথমে ভাগ করার চেষ্টা করি, তাই না? কিন্তু দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা দশমিকের আগে রয়েছে একটি 0, এই 0কে কিন্তু আমরা কখনোই 5 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? এখন আমরা এই জন্য কী করতে পারি? দেখো আমরা দেখো 5-এর সঙ্গে যদি আমরা 1কে গুণ করি, তাহলে কিন্তু 5 একে 5 হয়ে যায়, তার মানে এই 0-র চাইতে কিন্তু বড় হয়ে যায়। যার কারণে আমরা কত দ্বারা এবারে 5কে গুণ করব? আমাদের যেহেতু 0 বানাতে হবে, তার মানে আমরা জানি 5-এর সঙ্গে যদি আমরা 0কে গুণ করি, তাহলেই কিন্তু একমাত্র 5 0 গুণে 0 হবে, অর্থাৎ এটির সঙ্গে মিলে যাবে, তাই না? আচ্ছা, যার কারণে আমরা উপরে একটু 0 দিলাম। এখন 5 এবং 0কে গুণ করলে হয় 5 0 গুণে 0, আমরা এখানে লিখে দিলাম 0। এবারে এই উপরের 0 থেকে নিচের 0কে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আর কিছুই থাকে না। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাই না? এই জন্য কিন্তু আমরা এখানে 0টা লিখবো না। এবারে দেখো, এবারে যদি আমরা এই 2-এর কাছে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 2-এর আগে কিন্তু একটি দশমিক রয়েছে, এই দশমিকটার একটি ব্যবস্থা করতে হবে, তাই না? এখন এই দশমিকটাকে আমরা কি করব? দশমিকটাকে কিন্তু আমরা এই উত্তরের ঘরে নিয়ে যাব, তাই না? ঠিক আগে আমরা যেভাবে করে সমাধান করেছি, এটিকে যখন উত্তরের ঘরে আমরা নিয়ে গেলাম, এখন কিন্তু আমরা সরাসরি এই 2-এর কাছে যেতে পারবো। এখন দেখো এই 2টাকে আমরা কি করব? সরাসরি কিন্তু এখন আমরা নিচে নামিয়ে নিয়ে আসতে পারবো। এবারে এই 2কে যেহেতু আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম, এখন দেখলাম কি এই 2 কিন্তু 5-এর চেয়ে ছোট। এখন এই 2কে কিন্তু 5 দ্বারা ভাগ করা যাবে না। এখন তাহলে আমাদের কি করণীয়? এবারে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা দেখো
আমরা কিন্তু জানি দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে মানে যে অঙ্কগুলো থাকে এর প্রত্যেকটি অঙ্ককেই কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করতে হয়, তাই না? দেখো দুই যেহেতু আমরা এখানে নামিয়েছি, এখন এই 2কে আমরা 5 দ্বারা কীভাবে করে ভাগ করতে পারি? দেখো 5-এর সঙ্গে 1কে গুণ করলে কিন্তু হয়ে যায় 5 একে 5, অর্থাৎ এই 2-এর চাইতে কিন্তু বড় হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি? ঠিক আগের অঙ্কের মতোই আমরা 5-এর সঙ্গে এবারে 0কে গুণ করব। 1কে গুণ করলে যেহেতু 2-এর চেয়ে বড় হয়ে যায়, যার কারণে 5-এর সঙ্গে আমরা এবারে 0কে গুণ করব, তাই না? কারণ 5 0 গুণে হয়ে যায় 0, 0 কিন্তু 2-এর চাইতে ছোট। আচ্ছা, যার কারণে আমরা এখানে লিখে দিলাম 0। এবারে 5 এবং 0কে গুণ করলে হয় 5 0 গুণে 0। আচ্ছা, এবার আমরা এই 2 থেকে যদি নিচের 0কে বিয়োগ করি তাহলে কত থাকে? আমাদের কিন্তু এই 2 আবার থেকে যায়। এবারে এখন আমরা এই 2টাকে কি করব? এই 2টাকে কিন্তু এবারে আমরা বড় বানাবো, তাই না? আচ্ছা, এখন এই 2কে আমরা কীভাবে করে বড় বানাবো? দেখো এই পাশে কিন্তু কোনো সংখ্যা নেই, কিন্তু আমরা কি জানি? আমরা কিন্তু এর আগে শিখেছি দশমিকের পরে একদম ডান পাশে গিয়ে যে শূন্যগুলো থাকে সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, এবং আমাদের অঙ্ক সমাধানের জন্য যদি কোনো শূন্য প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা এখানে শূন্য নিতে পারি, এবং যে কয়টি শূন্য প্রয়োজন সেই কয়টি শূন্য কিন্তু আমরা এখানে নিতে পারি, তাই না? যার কারণে দেখো আমরা প্রথমে একটি শূন্য নেই, একটি শূন্য নিয়ে এই শূন্যটাকে যদি আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসি, দেখো 2 এবং 0 মিলে হয়ে গেল 20। এবারে এই 20কে কি আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো? হ্যাঁ, আমরা জানি 4 5 20, অর্থাৎ 5-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4 5 20, তাই না? 4 বার কিন্তু ভাগ করা যায়। আমরা উত্তরের ঘরে লিখে দিলাম 4 এবং নিচে লিখে দিলাম 20। এবারে এই 20 থেকে নিচের 20কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা দেখো নিচে যেহেতু 0 পাচ্ছি, তার মানে আমরা বুঝতে পারি যে আমাদের উত্তরটি বের করা হয়ে গেছে, তাই না? আমরা উত্তর পাচ্ছি কত? উত্তর পাচ্ছি কিন্তু 0.04। এটি হচ্ছে আমাদের উত্তর। দেখো আমি আবারও তোমাদেরকে একটি বিষয় বলি, এই যে দশমিক আমরা দেখতে পাচ্ছি, দশমিকের পরে যে কয়টি অঙ্ক থাকবে প্রত্যেকটি অঙ্ককে কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে ভাগ করতে হবে, ঠিক আছে? এবং দশমিকের আগে যে অঙ্কগুলো থাকবে সেগুলোকে কিন্তু আমরা একসঙ্গে চাইলে ভাগ করতে পারি, তবে দশমিকের পরের অঙ্কগুলোকে আলাদা আলাদাভাবে সব কয়টিকে ভাগ করতে হবে কিন্তু। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আমরা কি করব? আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা কিন্তু উত্তর দিয়ে লিখব হচ্ছে 0.04। আশা করি সকলেই তোমরা খুব সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবার যদি আমরা এখান থেকে আরও একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা দেখতে পাচ্ছি 10-এর 7 নম্বরে বলা হয়েছে 0.03 ভাগ 5, অর্থাৎ এই সংখ্যাটিকে কিন্তু আমাদের এবারে 5 দ্বারা ভাগ করতে হবে, তাই না? যার কারণে আমরা শুরুতে কিন্তু এই 5টিকে লিখব, আমরা শুরুতে লিখব 5 এবং মাঝখানে লিখব 0.03। এবারে দেখো উপরে একটি দাগ দিয়ে আমরা যদি উত্তরটিকে উপরে লিখি, দেখো আমরা কি করব? আমরা শুরুতে কিন্তু দশমিকের আগে যে শূন্যটি রয়েছে এটিকে আলাদাভাবে আমরা ভাগ করার চেষ্টা করব, তাই না? দেখো এখানে যেহেতু শূন্য রয়েছে, এই শূন্যকে আমরা 5 দ্বারা কয়বার ভাগ করতে পারি? আমরা যদি 5-এর সঙ্গে 1কে গুণ করি তাহলে হয়ে যায় 5 একে 5, মানে এই শূন্যর চাইতে কিন্তু বড় হয়ে যায়। আমরা জানি শূন্যর চেয়ে বড় হলে হবে না, তাই না? আচ্ছা, তাহলে 5-এর সঙ্গে যদি এবারে আমরা 0কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 5 0 গুণে 0, কারণ শূন্যের সঙ্গে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর 0ই হয়, তাই না? আর আমাদের কিন্তু এখানে 0ই বানাতে বলা হয়েছে, তাই না? তাহলে দেখো 5-এর সঙ্গে যদি আমরা 0কে গুণ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 5 0 গুণে 0। আমরা নিচে লিখে দিলাম 0। এবারে এই 0 থেকে নিচে 0কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না। আমরা জানি শুরুতে কখনো 0 লিখতে হয় না, যার কারণে এখানে আমরা কিছুই লিখব না। এবারে যদি আমরা পরবর্তী সংখ্যা অর্থাৎ এই 0-এর কাছে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে কিন্তু এর আগে যে দশমিক রয়েছে দশমিকটাকে উত্তরের জায়গাতে আগে পাঠাতে হবে, তাই না? দেখো এই দশমিকটাকে আমরা সরাসরি এইখানে নিয়ে আসবো। আচ্ছা, এইখানে আমরা দশমিকটাকে নিয়ে গেলাম। এবারে কিন্তু আমরা এই যে শূন্য দেখতে পাচ্ছি এই শূন্যের কাছে কিন্তু আমরা এবারে যেতে পারবো। আচ্ছা, এখন কি করব? এই শূন্যটাকে সরাসরি আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো, তাই না? আচ্ছা, শূন্যকে যখন আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম তখন দেখো এখন কিন্তু আমাদের এই শূন্যটাকে আলাদাভাবে ভাগ করতে হবে, কারণ আমি তোমাদের আগেও বলেছি যে দশমিকের পরে প্রত্যেকটি অঙ্ককে কিন্তু আলাদা আলাদা ভাগ করতে হবে। আমাদের এই শূন্যকে আলাদাভাবে ভাগ করতে হবে, 3কে আলাদাভাবে ভাগ করতে হবে, এই পাশে আরও কোনো সংখ্যা যদি থাকতো সেটিকে আলাদাভাবে ভাগ করতে হতো, ঠিক আছে? আচ্ছা, এখন এই শূন্যকে আমরা 5 দ্বারা কয়বার ভাগ করতে পারি? আমরা কিন্তু এই শূন্যকেও কিন্তু 5 দ্বারা আমরা 0 বার ভাগ করতে পারি, অর্থাৎ 5-এর সঙ্গে যদি আবারও আমরা 0কে গুণ করি তাহলে হয়ে যাবে কত? 5 0 গুণে 0। আমাদের কিন্তু 0ই বানাতে হবে, তাই না? কারণ এখানে রয়েছে 0, অর্থাৎ 5-এর সঙ্গে 0কে গুণ করলে একমাত্র আমরা পাবো 5 0 গুণে 0। আচ্ছা, আমরা উত্তরের জায়গাতে লিখে দিলাম একটি 0 এবং নিচে লিখে দিলাম আরও একটি 0। এবারে এই 0 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু আবারও 0 হয়। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, এজন্য আমরা এইখানেও কিন্তু কিছুই লিখব না। এবারে আমাদের বাকি থাকে কি? বাকি থাকে পাশের 3, তাই না? এই 3কে আমরা যদি এবারে সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসি, দেখো এই 3 যখন আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম, এখন এই 3কেও কিন্তু আলাদাভাবে আমাদের ভাগ করতে হবে। দেখো
3কে আমরা 5 দ্বারা কয়বার ভাগ করতে পারি? আমরা কিন্তু একবারও ভাগ করতে পারি না। দেখো 5-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 5 একে 5, অর্থাৎ এই 3-এর চাইতে কিন্তু বড় হয়ে যায়। তাহলে 3-এর চাইতে ছোট আমরা কিভাবে করে বানাতে পারি? 5-এর সঙ্গে 1কে গুণ করলে যেহেতু বড় হয়, তার মানে 1-এর চেয়ে ছোট কে? 1-এর চেয়ে ছোট কিন্তু 0, অর্থাৎ 5-এর সঙ্গে আমরা এবারে 0কে গুণ করব। দেখো 5 0 গুণে হয়ে যায় 0, আমরা নিচে লিখে দিলাম 0। এখন আমরা একই রকমভাবে 3 থেকে যদি নিচের 0কে বিয়োগ করি, দেখো 3 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু আবারও আমাদের 3 থেকে যায়, আমরা এখানে লিখে দিলাম 3। এবারে এখন কিন্তু আমরা এই যে 3টাকে বিয়োগ করে পাচ্ছি, হ্যাঁ, এবারে এই 3টাকে কিন্তু এবারে আমরা বড় বানাবো, তাই না? এখন আমরা বড় কিভাবে করে বানাতে পারি? আমাদের কিন্তু দেখো আগে 3টাকে ভাগ করা হয়ে গেল, এবারে বিয়োগ করে যে 3 পাচ্ছি এটিকে কিন্তু আমরা এবারে বড় বানাবো। আচ্ছা, বড় কিভাবে বানাবো? দেখো এই পাশেও কিন্তু কোনো সংখ্যা নেই যে এটিকে সরাসরি নামিয়ে নিয়ে আসবো, কিন্তু এখন আমাদের কি করা এখানে একটি দেখো আমাদের এবারে আমরা কি করতে পারি? আমরা কিন্তু জানি যে দশমিকের শেষে এই ডান পাশে গিয়ে যে কয়টি শূন্য থাকুক না কেন সেগুলোর কিন্তু কোনো দাম থাকে না, আমরা চাইলে নিজেদের মতো করে শূন্য এখানে ব্যবহার করতে পারি, তাই না? যার কারণে এই অঙ্কটি মিলানোর জন্য আমরা এখানে আরও একটি শূন্য কিন্তু চাইলে নিতে পারি। এই শূন্যটিকে দেখো এখানে একটি শূন্য নিয়ে এই শূন্যটিকে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে 3 এবং এই শূন্য মিলে হয়ে গেল 30। এবারে দেখো তো 5 দ্বারা আমরা 30কে ভাগ করতে পারি কিনা? আমরা জানি 5 ছক 30, অর্থাৎ 5-এর সঙ্গে 6কে গুণ করলে হয় 5 ছক 30। দেখো এই 30-এর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এবারে এই 30 থেকে নিচের 30কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা দেখো নিচে কিন্তু 0 পেয়ে গেছি, তার মানে আমরা বুঝতে পারি কি আমাদের অঙ্কটি সমাধান করা হয়ে গেছে, তাই না? আমরা উত্তর পাচ্ছি 0.006। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো, দেখো তোমরা কিন্তু নিচে লিখবে উত্তরটিকে, হ্যাঁ, আমার জায়গা কম, আমি তোমাদেরকে পাশে লিখে দেখাচ্ছি। উত্তর দিয়ে লিখবো 0.006। দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলো সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি 10 নম্বরের প্রত্যেকটি অঙ্ক সমাধান করি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগবে এবং এই ভিডিওটা অনেক বড় হবে, তাই না? যেহেতু প্রত্যেকটি অঙ্ক একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে আমি তোমাদেরকে যে অঙ্কগুলো করে দেখিয়েছি বাকি অঙ্কগুলো ঠিক একই রকম নিয়মেই তোমরা সমাধান করবে। এবার যদি আমরা 11 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 11 নম্বরে আমাদের এখানে বলা হয়েছে ভাগ করো। দেখো এখানে কিন্তু আমরা আরও অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে যদি আমরা কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা দেখতে পাচ্ছি 11-এর 1 নম্বরে বলা হয়েছে 8.5 ভাগ 5, তাই না? আমাদের বলা হয়েছে 8.5 ভাগ 5, তার মানে আমরা 8.5কে কিন্তু এবারে এই 5 দ্বারা ভাগ করব, তাই না? যার কারণে শুরুতে আমরা এই 5টিকে লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে 5, এবং আমরা কিন্তু এই 8.5কে রাখবো মাঝখানে, আমরা লিখবো 8.5, তাই না? এবারে যদি আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 8। এই 8কে যদি আমরা শুরুতে 5 দ্বারা ভাগ করার চেষ্টা করি, দেখো আমরা 8কে 5 দ্বারা কয়বার ভাগ করতে পারবো? আমরা জানি 5 একে 5, 5 দুগুণ হয়ে যায় 10, অর্থাৎ 8-এর চাইতে কিন্তু বড় হয়ে যায়। তার মানে আমরা কিন্তু 5 একে 5, অর্থাৎ 5 দ্বারা কিন্তু আমরা একবার ভাগ করবো, তাই না? আমরা উপরে লিখে দেবো হচ্ছে 1, এবং 5 একে যেহেতু হয় 5, আমরা নিচে লিখে দেবো 5। এবার দেখো 8 থেকে 3কে বিয়োগ করে থাকে হচ্ছে আমাদের আর 3, আমরা লিখে দিলাম 3। এরপর আমরা এই পাশে যে 5 রয়েছে এটিকে কিন্তু সরাসরি এখানে নামাতে পারবো না, তাই না? কেন নামাতে পারবো না? কারণ এই 5-এর আগে কিন্তু একটি দশমিক রয়েছে, এই দশমিকটাকে আগে আমাদের কি করতে হবে? একটি ব্যবস্থা করতে হবে। এই দশমিকটাকে আগে আমরা এই যে উত্তরের ঘরে এইখানে আমরা নিয়ে যাব, তারপরে কিন্তু আমরা এখন 5-এর কাছে যেতে পারবো, তাই না? এখন কি করবো? এই 5কে সরাসরি কিন্তু আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো, তাই না? আচ্ছা দেখো 3 এবং 5 মিলে এখন হয়ে গেল কত? 3 এবং 5 মিলে কিন্তু এখন হয়ে গেল 35। এবার এই 35কে কিন্তু 5 দ্বারা আমরা ভাগ করতে পারবো। দেখো কিভাবে? আমরা যদি 5-এর ঘরে নামতে পারি তাহলে আমরা পাবো হচ্ছে 5 7 35, তাই না? যার কারণে আমরা কি করব? এই উত্তরের ঘরে লিখবো হচ্ছে 7, যেহেতু 5 দ্বারা 35কে 7 বার ভাগ করা যায়, 5 7 35, যার কারণে আমরা এখানে লিখে দেবো 7, এবং 5 7 যেহেতু 35 হয় আমরা নিচে লিখে দেবো 35। এবারে দেখো উপরের 35 থেকে নিচের 35কে বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা যেহেতু নিচে 0 পেয়ে গেছি, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি যে আমাদের অঙ্কটির সমাধান করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি 1.7। আমরা উত্তর দিয়ে লিখে দেবো 1.7। এবারে যদি আমরা একই রকমভাবে 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো 3 নম্বরে বলা হয়েছে 2.34 ভাগ 3, অর্থাৎ 3 দ্বারা কিন্তু আমাদের এবারে এই সংখ্যাটিকে ভাগ করতে বলা হয়েছে। আমরা শুরুতে কিন্তু এই 3টাকে লিখবো, আমরা লিখবো হচ্ছে 3, এবং মাঝখানে আমরা লিখবো 2.34। এবারে দেখো আমরা যদি এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 2, তাই না? এই 2কে আমরা কি 3 দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারবো না।
তো এই জন্য আমরা কী করতে পারি, দেখো 3 দ্বারা কিন্তু আমাদের ভাগ করতে হবে, কারণ আমরা জানি কি, আমরা জানি যে দশমিকের আগে যে সংখ্যাটি থাকে এটিকে কিন্তু অবশ্যই আমাদের আলাদাভাবে ভাগ করতে হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা 3 দ্বারা 2কে কয়বার ভাগ করতে পারি? 3 দ্বারা যদি আমরা একবার ভাগ করি, দেখো কত হয়, 3-এর সঙ্গে 1কে গুণ করলে হয়ে যায় 3 1 3, অর্থাৎ এই 2-এর চাইতে কিন্তু বড় হয়ে যায়, কিন্তু আমরা জানি 2-এর চাইতে বড় হলে কিন্তু হবে না। আচ্ছা, 3-এর সঙ্গে 1কে গুণ করলে যেহেতু ওর চেয়ে বড় হয়ে যায়, তার মানে আমরা এবারে কী করব, 3-এর সঙ্গে 0কে গুণ করব। ঠিক আছে, দেখো 3 এবং 0কে গুণ করলে হয়ে যায় 3 0 গুণে 0। এই 0 কিন্তু 2-এর চাইতে ছোট, তার মানে আমরা কিন্তু এটিকে সঠিক বলে বিবেচনা করতে পারি। এবারে দেখো আমরা কি করব, এই উপরের 2 থেকে নিচের 0কে যদি বিয়োগ করে দেই, 2 থেকে 0 চলে গেলে আমাদের কিন্তু 2 থেকে যায়, আমরা লিখে দেব 2। এবার এই পাশে যে দশমিকটা রয়েছে, এই দশমিকটাকে আমরা সরাসরি কোথায় নিয়ে যাব, উত্তরের ঘরে কিন্তু নিয়ে যাব। প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকম নিয়মেই আমাদেরকে সমাধান করতে হবে। আচ্ছা, দশমিকটাকে এখানে নিয়ে গেলাম, এবারে কিন্তু আমরা সরাসরি 2-এর কাছে, সরি 3-এর কাছে চলে গেলাম, তাই না? 3-এর কাছে আমরা এবারে যেতে পারবো। এবার আমরা কি করলাম, এই 3টাকে সরাসরি কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসবো। আচ্ছা দেখো, এই 2 এবং 3 মিলে হয়ে গেল কত, 2 এবং 3 মিলে হয়ে গেল 23। এই 23কে এবারে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, দেখো তো কয়বার ভাগ করা যায়। আমরা যদি 3-এর ঘরে নামতে পারি, তাহলে দেখো 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। আচ্ছা দেখো, 3 8 কিন্তু 24 হয়ে যায়, মানে 23-এর চাইতে বড় হয়ে যায়, যার কারণে 3-এর সঙ্গে আমরা 7কে গুণ করলে পাই 3 7 21। 21 কিন্তু 23-এর চেয়ে ছোট, তাই না, এবং সবচাইতে কাছের সংখ্যা। তাহলে 3-এর সঙ্গে 7কে গুণ করে যেহেতু পাই 21, যার কারণে আমরা উত্তরের ঘরে লিখে দেবো 7, 3 7 হয় 21, আমরা নিচে লিখে দিলাম 21। এবারে 23 থেকে যদি 21কে আমরা বিয়োগ করি, দেখো কত হয়, 3 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 2, 2 থেকে 2 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, যার কারণে আমরা এখানে আর কিছুই লিখবো না। এবারে দেখো আমাদের বাকি রইল কি, পাশের 4, তাই না? 3কে কিন্তু ভাগ করা হয়ে গেল, এবারে 4কে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। আচ্ছা, এবারে 4কে যখন নিচে নামালাম, এখন 2 এবং 4 মিলে হয়ে গেল 24, তাই না? এবারে দেখো তো 3 দ্বারা আমরা 24কে কয়বার ভাগ করতে পারি, আমরা জানি 3 8 24, অর্থাৎ 3 দ্বারা কিন্তু আমরা 8 বার ভাগ করতে পারি, তাই না? আমরা এখানে উত্তরের ঘরে লিখে দিলাম 8, অর্থাৎ 3 8 হয় 24, আমরা নিচে লিখে দিলাম 24। এবার দেখো আমরা এই 24 থেকে নিচের 24কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা নিচে যেহেতু 0 পেয়ে গেছি, তার মানে আমাদের কিন্তু এটিকে ভাগ করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি কত, উত্তর পাচ্ছি 0.78, অথবা আমরা বলতে পারি 0.78। আমরা কিন্তু উত্তর দিয়ে লিখবো, 0.78। আশা করি সকলে তোমরা খুবই সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 11-7 নম্বরে বলা হয়েছে 40.065 ভাগ 5, অর্থাৎ এই সংখ্যাটিকে কিন্তু আমাদের এবারে 5 দ্বারা ভাগ করতে হবে। দেখো এখানে সংখ্যাটি একটু বড় মনে হচ্ছে আমাদের কাছে, তাই না? তবে এখানে যত বড় সংখ্যাই দেওয়া থাকুক না কেন, আমাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা কিন্তু নিয়ম জানি যে কোন নিয়মে আমরা খুব সহজে এটিকে সমাধান করতে পারি, তাই না? আচ্ছা দেখো, আমরা কিন্তু শুরুতে লিখবো হচ্ছে এই 5টাকে, আমরা শুরুতে লিখবো হচ্ছে 5, এবারে আমরা মাঝখানে লিখবো 40.065। এবার উপরে একটি দাগ দিয়ে আমরা এইখানে যদি উত্তরটিকে লিখি, দেখো আমরা একটু এটিকে সমাধান করার চেষ্টা করি। দেখো আমরা দশমিকের আগে দেখতে পাচ্ছি হচ্ছে কত, 40 রয়েছে, তাই না? এই 40কে যদি একবারে আমরা ভাগ করার চেষ্টা করি, তাহলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 5 8 40, তাই না? এই 40-এর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, তাহলে আমরা উত্তরে কত লিখবো? আমরা লিখবো হচ্ছে 8, এবং 5 8 হয় যেহেতু 40, আমরা এই নিচে লিখে দেবো 40, তাই না? আচ্ছা, এই 40 থেকে 40কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি সংখ্যার শুরুতে কিন্তু কখনোই 0 লিখতে হয় না, যার কারণে এখানে কিন্তু আমরা আর কিছুই লিখবো না। এবারে দেখো আমরা যখন এই পাশের সংখ্যার কাছে আমরা যাব, তখন কিন্তু আমাদের দেখো এই সংখ্যার আগে কিন্তু একটি দশমিক আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? এই দশমিকটাকে কিন্তু আগে আমাদের সরাতে হবে, অর্থাৎ এটিকে একটি ব্যবস্থা করতে হবে। আমরা কী করবো, এই দশমিকটাকে সরাসরি উত্তরের জায়গাতে নিয়ে যাব। দেখো এই 8-এর পাশে আমরা এখানে উত্তরের জায়গাতে দশমিকটাকে নিয়ে নিলাম। এবারে কিন্তু আমরা এই পাশে যে 0, এটির কাছে কিন্তু আমরা এবারে যেতে পারবো। আচ্ছা, এই 0টাকে আমরা কী করব, সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো, তাই না? যখন এই 0টাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম, আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে দশমিকের পরের প্রত্যেকটি অঙ্ককে, এখানে যতটি অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্ককে কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের ভাগ করতে হবে, তাই না? দেখো এই 0কে যখন আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম, এই 0কে যদি আমরা 5 দ্বারা ভাগ করতে চাই, তাহলে কয়বার ভাগ করতে পারবো? আমরা কিন্তু 5-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 5 1 5, অর্থাৎ এই 0-র চাইতে কিন্তু বড় হয়ে যায়, যার কারণে আমরা কত দ্বারা এবারে ভাগ করব? আমরা কিন্তু 5-এর সঙ্গে এবারে 0কে গুণ করব,
দেখো 5-এর সঙ্গে শূন্যকে গুণ করলে হয় 5 শূন্য গুণে শূন্য, অর্থাৎ এই শূন্যের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? আচ্ছা, দেখো আমরা পাই হচ্ছে 5 শূন্য গুণে শূন্য, আমরা নিচে লিখে দিলাম শূন্য। এবারে যদি এই শূন্য থেকে নিচে শূন্যকে আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। হ্যাঁ, আমরা জানি শুরুতে কিন্তু কখনোই শূন্য লিখতে হয় না। এবারে আমরা কি করব তাহলে, এবারে কিন্তু আমরা এই যে 6 রয়েছে 6টাকে কিন্তু সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। দেখো এই 6টাকে যখন আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম তখন আমরা কি করব, এইবারে কিন্তু দেখতে পাচ্ছি এই 6 কিন্তু 5-এর চাইতে বড়, অর্থাৎ এই 6কে কিন্তু 5 দ্বারা ভাগ আমরা করতে পারবো, তাই না? এবং আমি তোমাদেরকে বারবার বলি এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে দশমিকের পরে এখানে যে কয়টি অঙ্ক রয়েছে, দেখো 1টি 2টি 3টি, যেহেতু 3টি অঙ্ক রয়েছে 3টি অঙ্ককেই কিন্তু আমাদের আলাদাভাবে ভাগ করতে হবে। এই 6কে যখন আমরা নিচে নামালাম, দেখো আমরা শুরুতে কিন্তু এই শূন্যকে নিচে নামিয়ে এটিকে আলাদাভাবে ভাগ করেছি, এবারে এই 6কে নিচে নামিয়েছি এটিকে আলাদাভাবে ভাগ করব, পরবর্তীতে কিন্তু 5কে নামাবো সেটিকেও ভাগ করব, ঠিক আছে? আলাদাভাবে প্রত্যেকটিকেই কিন্তু ভাগ করতে হবে। আচ্ছা, এবারে এই 6কে যদি আমরা 5 দ্বারা ভাগ করতে চাই কয়বার ভাগ করতে পারবো? আমরা জানি 5 একে 5, 5 দুগুণ হয়ে যায় আবার 10, তাই না? 5-এর সঙ্গে 2কে গুণ করলে হয়ে যাবে 5 দুগুণ 10, মানে 6-এর চাইতে কিন্তু বড় হয়ে যাবে, যার কারণে আমরা 5-এর সঙ্গে 1কে গুণ করবো, তাই না? অর্থাৎ 5 একে 5, আমরা একবার কিন্তু এই 6কে 5 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ করেছি? একবার ভাগ করতে পেরেছি কিন্তু। 5 একে 5, আমরা নিচে লিখে দিলাম 5। এবারে 6 থেকে 5 চলে গেলে থাকে কত? থাকে কিন্তু আমাদের 1, আমরা এখানে লিখে দিলাম 1। এখন এই পাশে যে 5 রয়েছে এই 5টাকে সরাসরি আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। দেখো এই যে 5টাকে আমরা যখন নামালাম 1 এবং 5 মিলে এখন হয়ে গেল 15, তাই না? এখন এই 15কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করতে পারবো? আমরা জানি তে 5 15, অর্থাৎ 3বার ভাগ করতে পারবো। আমরা এই উত্তরের ঘরে লিখে দেবো 3, এবং তে 5 যেহেতু হয় 15, নিচে লিখে দেবো আমরা 15। এবারে উপরের 15 থেকে নিচের 15কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা নিচে যেহেতু শূন্য পেয়ে গেছি তার মানে আমরা বুঝতে পারি কি যে আমাদের ভাগ করা কিন্তু হয়ে গেছে, তাই না? তাহলে আমরা উত্তর পেয়েছি কত? 8.013, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 8.013। আশা করি সকলে তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা তোমরা কিন্তু এই উত্তরটিকে নিচে লিখবে, ঠিক আছে? আমার যেহেতু এখানে জায়গা কম যার কারণে কিন্তু আমি তোমাদেরকে পাশে করে দেখিয়েছি। আচ্ছা, এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো এখানে 11 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা 12 নম্বর অঙ্কের কাছে চলে যাই, দেখো আমাদের 12 নম্বরে বলা হয়েছে ভাগ করো, অর্থাৎ এইখানেও কিন্তু আমরা আরও অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এইখানের প্রত্যেকটি ভাগ অঙ্ক যেহেতু আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, তাহলে এইখান থেকে যদি আমরা কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করি, চলো। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 12-র 1 নম্বরে বলা হয়েছে 2.6 ভাগ 4, অর্থাৎ 2.6কে কিন্তু আমাদের এবারে 4 দ্বারা ভাগ করতে হবে, তাই না? আমরা শুরুতে কিন্তু এই 4টাকে লিখবো, আমরা লিখবো হচ্ছে 4 এবং মাঝখানে লিখবো 2.6। এবার যদি ভাগ করি, দেখো আমরা জানি দশমিকের আগের সংখ্যাটিকে আলাদাভাবে ভাগ করতে হয়। দশমিকের আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 2, তাই না? অর্থাৎ এই 2কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা যদি 4-এর সঙ্গে 1কে গুণ করি তাহলে হয়ে যায় 4 একে 4, অর্থাৎ এই 2-এর চাইতে কিন্তু বড় হয়ে যায়, তাই না? যার কারণে আমরা কত দ্বারা গুণ করব? 4কে কিন্তু আমরা এবারে 0 দ্বারা গুণ করব, তাহলে হয় 4 0 গুণে 0। এই 0 কিন্তু 2-এর চাইতে ছোট, তাই না? আচ্ছা, যার কারণে 4-এর সঙ্গে আমরা এবারে 0কে গুণ করব, 4 0 গুণে হয়ে যায় 0। তাহলে এবারে যদি আমরা এই 2 থেকে নিচের 0কে বিয়োগ করি তাহলে কত থাকে? 2 থেকে নিচের 0 বিয়োগ করলে কিন্তু আর আমাদের এই 2 থেকে যায়, তাই না? আমরা লিখে দেব 2। আচ্ছা, আবারও দেখো 2 থেকে নিচের এই 0কে বিয়োগ করলে কিন্তু আমাদের 2 থেকে যায়, আমরা লিখে দিলাম 2। এবারে পাশে যে দশমিকটাকে রয়েছে এই দশমিকটাকে আমরা কি করব? সরাসরি কিন্তু উত্তরের ঘরে আমরা নিয়ে নিব। আচ্ছা, যখন আমরা দশমিকটাকে এখানে নিয়ে নিলাম এখন কিন্তু আমরা সরাসরি 6-এর কাছে যেতে পারবো, তাই না? এখন আমরা কি করবো? এই যে 6 রয়েছে 6টাকে সরাসরি আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। দেখো 6 নামানোর পরে 2 এবং 6 একসাথে মিলেও কিন্তু এখন হয়ে গেল 26, তাই না? এখন এই 26কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ করতে পারবো? আমরা জানি 4 ছক 24, আমরা যদি 4-এর ঘরে নামতে পড়ি তাহলে কিন্তু আমরা পাবো 4 ছক 24, তাই না? আবার 4 7 হয়ে যায় কিন্তু 28, অর্থাৎ এই 26-এর চাইতে কিন্তু বড় হয়ে যায়, তাই না? কিন্তু আমরা জানি 26-এর চাইতে বড় হলে কিন্তু হবে না, তাই না? যার কারণে আমরা কি করব? আমরা কিন্তু 4 দ্বারা 7 বার ভাগ করবো 26কে, তাই না? কারণ আমরা জানি 4 7 হয় হচ্ছে কত হয়? সরি, 6 বার ভাগ করব। আমরা ভাগ করব 4, আমরা কি করব? 6 বার ভাগ করব, তাই না? কারণ আমরা জানি 4 ছক হয়
24। দেখো আবারও বোঝার চেষ্টা করো, আমরা যদি 4-এর সঙ্গে 6কে গুণ করি তাহলে হয় 4 6 24, আবার যদি 4-এর সঙ্গে আমরা 7কে গুণ করি তাহলে হয়ে যায় 4 7 28, অর্থাৎ এই 26-এর চাইতে কিন্তু বড় হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা জানি 26-এর চাইতে বড় হলে হবে না, যার কারণে আমরা কি করলাম, 4-এর সঙ্গে আমরা 6কে গুণ করলাম, 4 6 হয়ে যায় 24, আমরা লিখে দিলাম 24। এবারে যদি আমরা এই 26 থেকে নিচের 24কে বিয়োগ করে দিই, দেখো 6 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 2, 2 থেকে 2 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, তাই না? তার মানে আমরা জানি শুরুতে কখনোই শূন্য লিখতে হয় না, এই জন্য আমরা এখানে কিছুই লিখব না। এবারে যদি আমরা এই 2টাকে আলাদাভাবে ভাগ করার চেষ্টা করি, দেখো 2কে কিন্তু আমরা আলাদাভাবে 4 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে এইখানে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এই পাশেও আর কোনো সংখ্যা নেই যে এটিকে নিচে নামিয়ে নিয়ে আসবো, তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি দশমিক যদি থাকে দশমিকের শেষে গিয়ে এই ডান পাশে আমরা যে কয়টি শূন্য আমাদের দরকার সেই কয়টি শূন্য কিন্তু আমরা এখানে চাইলে নিতে পারি, তাই না? আচ্ছা, তার মানে আমরা কি করব, আমরা প্রথমে একটি শূন্য নিয়ে দেখব যে একটি শূন্য নিলে আমাদের এখানে উত্তরটা মেলে কিনা। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই উত্তর মেলানোর জন্য অর্থাৎ নিচে শূন্য বানানোর জন্য কিন্তু এখানে যে কয়টি শূন্য দরকার আমরা কিন্তু সেই কয়টি শূন্যকে এখানে নিতে পারবো। আচ্ছা, আমরা এখানে প্রথমে একটি শূন্য দিয়ে এই শূন্যটাকে যদি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে 2 এবং শূন্য মিলে হয়ে গেল কিন্তু 20। এবার দেখো তো 20কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি কিনা, আমরা জানি 4 5 20, অর্থাৎ 4-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে আমরা পাবো 4 5 20, অর্থাৎ 4-এর সঙ্গে 5কে গুণ করলে হয়ে যায় 4 5 20, তাই না? আমরা এখানে এই জন্য উত্তরের ঘরে লিখে দিলাম হচ্ছে 5 এবং 4 5 যে 20 হয় আমরা এই নিচে কিন্তু লিখে দিলাম 20। এবার এই উপরের 20 থেকে নিচের 20কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা নিচে কি করলাম, দুটি শূন্য লিখে দিলাম বা একটি শূন্য লিখে দিলাম। আচ্ছা, তার মানে আমরা নিচে যেহেতু শূন্য পেয়ে গেছি, এখন কিন্তু আমাদের উত্তর কিন্তু আমরা বলতে পারি কি যে বের করা হয়ে গেছে, তাই না? এখানে প্রত্যেকটি অঙ্ককে কিন্তু আমরা ভাগ করেছি এবং নিচে কিন্তু আমরা সর্বশেষ শূন্য পেয়েছি, তার মানে আমাদের অঙ্কটি কিন্তু সমাধান করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি কত, উত্তর পাচ্ছি 0.65। এটা হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 0.65। আশা করি সকলে তোমরা খুবই সহজে এই বিষয়টিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো 3 নম্বরে বলা হয়েছে 0.4 ভাগ 8, অর্থাৎ এই 0.4কে আমাদের এবারে 8 দ্বারা ভাগ করতে হবে, যার কারণে আমরা শুরুতে লিখলাম হচ্ছে 8 এবং মাঝখানে আমরা লিখলাম 0.4। এবার যদি আমরা ভাগটিকে করি, দেখো আমরা শুরুতে এই দশমিকের আগে যে শূন্যটি রয়েছে এটিকে কিন্তু আলাদাভাবে আমরা ভাগ করবো, তাই না? এখন এই শূন্যকে যেহেতু আমাদের 8 দ্বারা ভাগ করতে হবে, দেখো তো 8 দ্বারা আমরা শূন্যকে কয়বার ভাগ করতে পারি, আমরা যদি 8কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে হয়ে যায় 8 একে 8, অর্থাৎ এই শূন্যর চাইতে কিন্তু বড় হয়ে যায়। তাহলে 8কে আমরা কত দ্বারা গুণ করব, 1-এর চাইতে ছোটোকে, 1-এর চেয়ে ছোটো কিন্তু শূন্য, অর্থাৎ এই শূন্য দ্বারা কিন্তু এবারে আমরা 8কে গুণ করব, তাহলে হয়ে যায় কত, 8 শূন্য গুণে শূন্য, অর্থাৎ এটির সঙ্গে কিন্তু মিলে গেল, তাই না? এবারে এই শূন্য থেকে নিচের শূন্যকে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা জানি শুরুতে কখনোই শূন্য লিখতে হয় না, এই জন্য কিছুই লিখবো না। এবারে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে এই যে দশমিকটা রয়েছে দশমিককে কিন্তু আমরা উত্তরের ঘরে নিয়ে যাব, তাই না? এখন দশমিক যখন আমরা এখানে নিয়ে নিলাম, এবারে কিন্তু আমরা এই 4-এর কাছে সরাসরি চলে যেতে পারবো। এখন এই 4টাকে আমরা কি করব, 4কে কিন্তু সরাসরি আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। দেখো এই 4কে এবারে কিন্তু 8 দ্বারা আমাদের ভাগ করতে হবে, কারণ আমরা জানি কি, আমরা জানি দশমিকের পরে যতটি অঙ্ক থাকবে প্রত্যেকটি অঙ্ককে কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে ভাগ করতে হবে, তাই না? যখন 4কে নিচে নামিয়ে নিয়ে আসলাম, এখন এই 4কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যায়, দেখো তো আমরা কিন্তু 8-এর সঙ্গে 1কে গুণ করলে হয়ে যায় 8 একে 8, অর্থাৎ এই 4-এর চেয়ে কিন্তু বড় হয়ে যায়, তাই না? এই জন্য আমরা কি করতে পারি, আমরা 8-এর সঙ্গে কতকে গুণ করতে পারি, 1কে গুণ করলে যেহেতু 4-এর চেয়ে বড় হয়ে যায় তার মানে আমরা শূন্যকে গুণ করতে পারি, তাই না? তাহলে 8 এবং শূন্যকে গুণ করলে হয় 8 শূন্য গুণে শূন্য। দেখো এই শূন্য কিন্তু 4-এর চেয়ে ছোট, তাই না? আচ্ছা, আমরা এবারে কি করব, এই 4 থেকে যদি নিচের এই শূন্যকে আমরা বিয়োগ করে দেই, আমরা জানি 4 থেকে শূন্য চলে গেলে 4ই থেকে যায়, আমরা এখানে লিখে দিলাম 4। এবারে এখন আমরা কি করব, এখন কিন্তু আমরা এই 4টাকে বড় বানাবো। আমাদের কিন্তু এই 4কে এখানে ভাগ করা হয়ে গেছে, তাই না? এখন আমরা এই যে 4 পাচ্ছি এই 4টাকে কিন্তু বড় বানাবো, হ্যাঁ, কারণ এই 4কে কিন্তু আমরা 8 দ্বারা ভাগ করতে পারছি না। এখন আমরা কীভাবে করে বড় বানাবো, আমরা জানি এইখানে যদি দশমিক থাকে দশমিকের পরে আমাদের যে কয়টি শূন্য দরকার আমরা কিন্তু সেই কয়টি শূন্য নিতে পারি। আমরা প্রথমে একটি শূন্য নিয়ে দেখি, দেখো এখানে একটু শূন্য নিলাম এবং এই শূন্যটিকে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে 4 এবং শূন্য মিলে কিন্তু হয়ে গেল 40। এবারে এই 40কে যদি 8 দ্বারা ভাগ করে কয়বার ভাগ করা যায়, আমরা জানি 5-এ 8 40, অর্থাৎ 8-এর সঙ্গে 5কে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় 5-এ 8 40, এটির সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। দেখো যার কারণে উত্তর ঘরে আমরা লিখে দেবো 5, 5-এ 8 হয় 40, আমরা নিচে লিখে দেবো 40।
এই উপরের 40 থেকে নিচের 40কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। তার মানে আমরা নিচে যেহেতু শূন্য পেয়ে গেছি, তার মানে আমাদের উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 0.05, তাই না? এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 0.05। দেখো কত সহজ। এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে সমাধান করতে পারি। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা আমরা 12-8 নাম্বারে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 1/8, অর্থাৎ 1কে কিন্তু আমাদের 8 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? যার কারণে এই 8কে কিন্তু আমরা শুরুতে লিখবো, আমরা লিখবো হচ্ছে 8 এবং মাঝখানে লিখবো কিন্তু আমরা এই 1কে, তাই না? এবার যদি আমরা ভাগ করি, দেখো আমরা এই 1কে যদি 8 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করতে পারবো? আমরা কিন্তু জানি যে 8-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 8 × 8, অর্থাৎ এই 1-এর চাইতে কিন্তু বড় হয়ে যাবে। কিন্তু আমরা জানি 1-এর চাইতে বড় হলে কিন্তু হবে না, তাই না? 1-এর চাইতে অবশ্যই ছোট হতে হবে। তাহলে 8-এর সঙ্গে 1কে গুণ করলে যেহেতু ওর চাইতে বড় হয়ে যায়, যার কারণে 8-এর সঙ্গে আমরা এবারে 0কে গুণ করব, তাই না? আচ্ছা, এবারে দেখো 8 এবং 0কে গুণ করলে হয় 8 0 × 0, এই 0 কিন্তু 1-এর চাইতে ছোট। আচ্ছা, এবারে এই 1 থেকে যদি নিচের 0কে বিয়োগ করি তাহলে কিন্তু 1ই আমাদের থেকে যায়। আমরা এখানে লিখে দিলাম 1। এবারে দেখো এই 1কে যেহেতু ভাগ করা হয়ে গেছে, এখন এই যে 1 পেয়েছি, এই 1টাকে কিন্তু আমরা এবারে বড় বানাবো। এখন কিভাবে করে ওকে আমরা বড় বানাতে পারি? আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা, দেখো 1 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে কিন্তু একটি দশমিক থাকে, তাই না? তার মানে এখানে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখানে যদি দশমিক আমরা দেখতেও পেতাম তাহলেও দশমিক এখানে থাকতো, আর যদি দশমিক আমরা যেহেতু দেখতে পাচ্ছি না, তার মানেও কিন্তু এখানে একটি দশমিক রয়েছে, কারণ যে কোনো পূর্ণ সংখ্যার শেষে কিন্তু একটি দশমিক থাকে। আচ্ছা, এখন এই যে দশমিকটা আমরা এখানে জানি আছে, এই দশমিকটাকে আমরা কী করব? সরাসরি উপরে নিয়ে যাব, অর্থাৎ উত্তরের ঘরে আমরা এখানে দশমিকটাকে নিয়ে যাব। এখন দশমিকটাকে যখন আমরা এখানে নিয়ে নিলাম, এবারে কিন্তু আমরা চাইলে, দেখো আমরা জানি যে কোনো দশমিকের ডান পাশে চাইলে কিন্তু যে কয়টি শূন্য আমাদের দরকার সেই কয়টি শূন্যকে আমরা নিতে পারি, কারণ এই শূন্যগুলোর কোনো দাম থাকে না, তাই না? অঙ্কের সমাধানের জন্য আমরা এখানে যে কয়টি শূন্য দরকার আমরা কিন্তু সেই কয়টি শূন্যকে এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আমরা শুরুতে একটি শূন্য নিলাম। দেখো আবার এই বিষয়টি মনে রাখবে তোমরা সবসময়, এই শূন্যটা নেওয়ার আগে কিন্তু আমাদের দশমিকটাকে এইখানে আগে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে এখানে একটা শূন্য নিয়ে এই শূন্যটাকে সরাসরি আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। তো এখন এই 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এবার এই 10কে দেখো তো 8 দ্বারা ভাগ করা যায় কি না? আমরা জানি, আমরা যদি 8-এর ঘরে নামতে পারি, 8 একে 8, 8 দুগুণ হয়ে যায় 16, 8-এর সঙ্গে 2কে গুণ করলে হয়ে যায় 8 দুগুণ 16, অর্থাৎ এখানে রয়েছে কিন্তু 10, 10-এর চাইতে বেশি হলে হবে না, আমরা জানি যে 10-এর চাইতে কম হতে হবে, তাই না? তাহলে 8 দ্বারা আমরা কয়বার ভাগ করতে পারি 10কে? 8 একে 8, অর্থাৎ 8-এর সঙ্গে একবার কিন্তু আমরা গুণ করতে পারি, তাই না? অর্থাৎ 8 একে হয়ে যায় 8। আচ্ছা, এবারে দেখো আমরা যদি 10 থেকে নিচের 8কে বিয়োগ করে দিই, আমরা যদি 10 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে কি 2, আমরা এখানে নিচে লিখে দিলাম 2। এবারে এই 2কে কিন্তু আলাদাভাবে আমরা 8 দ্বারা ভাগ করতে পারবো না। এখন আমরা কি করতে পারি? এই 2কে আবারও আমরা বড় বানাবো। এখন কিভাবে করে বড় বানাবো? আমরা কিন্তু দেখো আমরা জানি যে এটিকে বড় বানানোর জন্য আমরা এইখানে যে কয়টি শূন্য দরকার আমরা কিন্তু সেই কয়টি শূন্যকে নিতে পারি। এবার আমরা আরও একটি এখানে শূন্য নিয়ে এই শূন্যটিকে নিচে নামিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, এবারে 2 এবং 0 মিলে হয়ে গেল কিন্তু 20। এখন 20কে যদি 8 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যায়? আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, অর্থাৎ 8-এর সঙ্গে 3কে গুণ করলে হয়ে যায় 3 8 24। 24 নিলে কিন্তু এই 20-এর চাইতে বড় হয়ে যাবে, তার মানে কিন্তু আমাদের বড় নেওয়া যাবে না, আমরা জানি। তাহলে আমরা 8-এর সঙ্গে কতকে গুণ করব? 3কে গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, যার কারণে 8-এর সঙ্গে আমরা এবারে 2কে গুণ করব। এবারে 8 এবং 2কে গুণ করলে হয় 8 দুগুণ 16, আমরা নিচে লিখে দিলাম 16। এখন দেখো এই 20 থেকে 16কে যদি বিয়োগ করি, দেখো এই 0 থেকে 6কে আমরা বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট, এটিকে আমরা আগে যদি বড় বানাই, দেখো 6-এর চাইতে কিন্তু আগে ওকে আমাদের বড় বানাতে হবে। আমরা কীভাবে বড় বানাবো? পাশে যে 2 রয়েছে, 2-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো। তাহলে ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 0, যখন এই 2-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে আমরা নিয়ে আসলাম, 1 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 10। এখন এই 10 থেকে যদি নিচের 6কে বিয়োগ করি থাকে হচ্ছে আমাদের 4, এবং এই যে 2 দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর 2 নেই, কারণ এই 2 থেকে 1কে আমরা ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে 2 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল শুধুমাত্র 1। এবারে এই 1 থেকে নিচের 1কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, তার মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তার মানে এখানে আমরা পাচ্ছি শুধুমাত্র 4। এখন এই 4কেও কিন্তু 8 দ্বারা আমরা ভাগ করতে পারবো না, কারণ এটি ছোট। এখন এটিকে আবারও আমরা কীভাবে বড় বানাবো? এইখানে আমরা আরও একটি শূন্য দিয়ে এই শূন্যটিকে এইখানে আমরা নিয়ে আসবো, তাই না? এখন দেখো 4 এবং 0 মিলে হয়ে গেল কিন্তু 40। এখন এই 40কে যদি 8 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5 এ 8 40, আমরা যদি 8-এর ঘরে নামতে পারি তাহলে পাবো 5 এ 8 40, অর্থাৎ 8-এর সঙ্গে 5কে গুণ করলে হয়ে যায় 5 এ 8
40। দেখো এই 40 এবং নিচের 40 কিন্তু মিলে যাচ্ছে, তাই না? 40 থেকে 40কে বিয়োগ করলে কিন্তু থাকে হচ্ছে 0। আমরা নিচে যেহেতু 0 পেয়ে গেছি, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের ভাগটি সমাধান হয়ে গেছে। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? 0.125। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 0.125। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা 12 নম্বরের প্রত্যেকটি অঙ্ক যেহেতু একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা এই নিয়ম অনুসরণ করেই সমাধান করবে। এরপরে যদি আমরা 13 নম্বর অঙ্কের কাছে চলে যাই, 13 নম্বরে বলা হয়েছে ভাগ করো। দেখো এখানেও কিন্তু আমরা আরও অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে এইখান থেকে যদি কিছু অঙ্ক ভাগ করার চেষ্টা করি, দেখো আমরা দেখতে পাচ্ছি 13-এর 1 নম্বরে বলা হয়েছে 32.2 ভাগ 14, অর্থাৎ 32.2কে আমাদের এবারে 14 দ্বারা ভাগ করতে হবে। যার কারণে 14কে কিন্তু আমরা লিখব শুরুতে, আমরা লিখব হচ্ছে 14 এবং মাঝখানে লিখব 32.2। এবার যদি আমরা এটিকে ভাগ করি, দেখো আমরা জানি যে দশমিকের আগের সংখ্যাটিকে কিন্তু আলাদাভাবে ভাগ করতে হয়, তাই না? তাহলে দশমিকের আগে আমরা দেখতে পাচ্ছি কত? দশমিকের আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 32, অর্থাৎ এই 32কে কিন্তু আমাদের আলাদাভাবে ভাগ করতে হবে। এখন এই 32কে যদি আমরা 14 দ্বারা ভাগ করি, তাহলে দেখো তো কয়বার ভাগ করা যায়? আমরা জানি 14 একে 14, 14 দুগুণ 28, 3 14 কিন্তু আবার এই 32-এর চাইতে অনেক বড় হয়ে যাবে। অর্থাৎ 14 সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, এই 32-এর চাইতে অনেক বড় হয়ে যাবে। আমরা জানি 32-এর চাইতে বড় হলে কিন্তু হবে না, তাই না? আচ্ছা, যার কারণে আমরা কী করবো? 14 সঙ্গে আমরা 2কে গুণ করব। 3কে গুণ করলে যেহেতু ওর চাইতে বড় হয়ে যায়, যার কারণে আমরা 2কে গুণ করব। আমরা 14 এবং 2কে গুণ করলে হয় 14 দুগুণ 28, তাই না? তোমরা কিন্তু আলাদা জায়গাতে গুণ করে দেখতে পারো। আচ্ছা, 14 যুগুণ যেহেতু 28 হয়, আমরা নিচে লিখে দিলাম 28। এবারে এই 32 থেকে যদি 28কে বিয়োগ করে দিয়ে, দেখো 2 থেকে কিন্তু আমরা নিচের 8কে বিয়োগ করতে পারবো না, কারণ 2 ছোট। এই 2কে আমরা কীভাবে বড় বানাবো? দেখো এই পাশে যে 3 রয়েছে, 3-এর কাছ থেকে 1কে ধার করে 2-এর কাছে আমরা নিয়ে আসবো। এই 2 কিন্তু এখন রয়েছে শুধুমাত্র 2। যখন এই 3-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 2 মিলে কিন্তু হয়ে গেল 12, তাই না? এবারে কিন্তু 8-এর চাইতে ও বড় হয়ে গেল। এবারে দেখো এই 12 থেকে নিচের 8কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের আরও 4, আমরা নিচে লিখে দিলাম 4। এবারে এইখানে যে 3 দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আর 3 নেই, কারণ 3 থেকে 1কে ধার করে আমরা ওর কাছে নিয়ে গিয়েছিলাম। যেহেতু আমরা কি করেছি, এই 3-এর কাছ থেকে 1কে ধার করে দেখো এই 2-এর কাছে আমরা নিয়ে গিয়েছিলাম, যার কারণে 3 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 2। অর্থাৎ এই 2 থেকে যদি নিচের 2কে বিয়োগ করি, তাহলে কিন্তু আর কিছুই থাকে না। 2 থেকে 2 চলে গেলে আর কিছুই থাকে না, তার মানে 0। আমরা জানি শুরুতে কখনো 0 লিখতে হয় না, তার কারণে আমরা কিন্তু এখানে কিছুই লিখব না। আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 4। এবারে আমরা দেখো এই 2-এর কাছে যদি যেতে চাই, তার আগে কিন্তু একটি দশমিক রয়েছে। দশমিকটাকে আমাদের কী করতে হবে? একদম সরাসরি উত্তরের ঘরে কিন্তু ওকে আমাদের পাঠিয়ে দিতে হবে, তাই না? দেখো এই দশমিকটাকে যদি উত্তরের ঘরে পাঠিয়ে দিই, এবারে কিন্তু আমরা এই 2-এর কাছে যেতে পারবো। এখন এই 2কে যদি আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে কত হয়ে গেল? 4 এবং 2 মিলে কিন্তু হয়ে গেল 42। এখন আমরা দেখব যে 14 দ্বারা 42কে কয়বার ভাগ করা যায়। আমরা আলাদাভাবে দেখব যে 14 সঙ্গে কতকে গুণ করলে আমরা 42-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। ঠিক আছে, দেখো আমরা যদি 14 সঙ্গে যদি আমরা এবারে 3কে একটু গুণ করে দেখি, কারণ আমরা জানি 14 সঙ্গে 2কে গুণ করলে হয় 14 দুগুণ 28। এবার 14 সঙ্গে যদি 3কে আমরা একটু গুণ করে দেখি, 3 এবং 4কে গুণ করলে হয় 4 12, 12-র 2কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এবারে 3-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 3 একে 3। এই যে 3 পাচ্ছি, 3-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 4, অর্থাৎ 3 এবং 1 মিলে হয়ে যায় 4। তার মানে দেখো আমাদের কিন্তু মোট হয়ে গেল 42, অর্থাৎ এই 42-এর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে 14কে কত দ্বারা গুণ করে আমরা 42 পাচ্ছি? আমরা কিন্তু 3 দ্বারা গুণ করে 42 পাচ্ছি, যার কারণে 3কে কিন্তু উত্তরের ঘরে আমরা এখানে লিখে দেবো, এবং 3 14 যে 42 পাচ্ছি, এই 42কে কিন্তু আমরা এই 42-এর নিচে লিখে দেবো। আচ্ছা, এখন উপরে 42 থেকে নিচের 42কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা নিচে যেহেতু 0 পেয়ে গেছি, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি যে আমাদের ভাগটিকে করা হয়ে গেছে, তাই না? আমরা উত্তর পাচ্ছি কত? উত্তর পাচ্ছি 2.3। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 2.3। আশা করি সকলে তোমরা খুবই সহজেই এটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 4 নম্বর অঙ্কটিকে এখান থেকে লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বরে বলা হয়েছে 84 ভাগ 35, অর্থাৎ 84কে কিন্তু আমাদের 35 দ্বারা ভাগ করতে হবে, তাই না? যার কারণে শুরুতে কিন্তু আমরা এখানে লিখবো হচ্ছে 35, আমরা কিন্তু শুরুতে লিখবো হচ্ছে 35 এবং আমরা মাঝখানে লিখবো হচ্ছে 84, তাই না? এবারে যদি আমরা ভাগটিকে করি, দেখো আমরা মাঝখানে লিখবো হচ্ছে 84,
মাঝখানে কিন্তু আমরা লিখবো হচ্ছে 84। এবার যদি আমরা এই ভাগটিকে করি, দেখো এখানে কিন্তু কোনো দশমিক আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু কোনো দশমিক নেই, তার মানে কিন্তু আমরা বলতে পারি কি এটি একটি পূর্ণ সংখ্যা। এবং আমরা কি জানি, আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে অর্থাৎ শেষে গিয়ে কিন্তু একটি দশমিক থাকে। আচ্ছা, তার মানে এইখানে কিন্তু একটি দশমিক রয়েছে, আমরা কিন্তু মনে মনে এটিকে এইখানে একটি দশমিক ধরে নিতে পারি। আচ্ছা, এবারে দেখো আমরা যদি 35 দ্বারা 84কে ভাগ করার চেষ্টা করি, আমরা যদি একটু দেখি আলাদা জায়গাতে যদি আমরা একটু হিসাব করে দেখি যে 35-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 84-র সবচেয়ে কাছের ছোট সংখ্যাটিকে পেতে পারি। দেখো 35-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি তাহলে কত হয়, দেখো 2 এবং 5কে গুণ করলে হয় 5 2 10, 10-এর শূন্যকে লিখলাম আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। 2-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 2 6, এই 6-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 7, অর্থাৎ মোট কিন্তু হয়ে যায় 70। আবার 35-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি তাহলে কিন্তু এই যে 84 আমরা দেখতে পাচ্ছি 84 চাইতে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আমরা জানি 84 চাইতে বড় হলে কিন্তু হবে না, ওর চাইতে ছোট হতে হবে, তাই না? যেহেতু 3কে গুণ করলে ওর চাইতে বড় হয়ে যাবে, যার কারণে কিন্তু আমরা এই 2কে গুণ করব, অর্থাৎ 35-কে 2 দ্বারা গুণ করে যে 70 পাই, এটিকে কিন্তু আমরা সঠিক হিসাবে ধরে নিব, তাই না? এই দেখো এই 2টাকে আমরা লিখবো কোথায়, 2টাকে কিন্তু আমরা লিখবো এইখানে উত্তরের জায়গাতে, অর্থাৎ 35 এবং 2কে গুণ করে যেহেতু আমরা পাই 35 2 70, এই 70টাকে কিন্তু আমরা লিখে দেবো নিচে। আচ্ছা, 84 নিচে আমরা লিখে দিলাম 70। এখন এই 84 থেকে যদি নিচের 70কে আমরা বিয়োগ করে দিই, দেখো 4 থেকে নিচের শূন্যকে যদি আমরা বিয়োগ করে দিই, 4 থেকে 0 চলে গেলে 4ই থেকে যায়, আমরা এখানে লিখে দিলাম 4। 8 থেকে 7 চলে গেলে থাকে কিন্তু আরও 1, আমরা এখানে লিখে দিলাম 1, তাই না? তার মানে আমাদের এখানে কিন্তু মোট আর বাকি রইল কত, এখানে কিন্তু আমরা পাচ্ছি 14, তাই না? এই 14কে কিন্তু এখন আমরা 35 দ্বারা ভাগ করতে পারবো না। আচ্ছা, এবারে আমরা কি করব, দেখো এই যে 14 আমরা পাচ্ছি, 14টাকে কিন্তু বড় বানাতে হবে। এখন এই পাশে কিন্তু আর কিছুই আমরা দেখতে পাচ্ছি না, তাই না? যে এই পাশের সংখ্যাটিকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। এখন আমাদের কি করণীয়, আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এইখানে কিন্তু আমরা চাইলে একটি শূন্য ধরে নিতে পারি। তবে এইখানে শূন্য ধরে নিতে যদি আমরা চাই তাহলে আমাদের কি করতে হবে, এই দেখো এই 84-র পাশে আমি তোমাদেরকে যেটি বলেছি যে এইখানে কিন্তু একটি দশমিক রয়েছে, তাই না? এই দশমিকটাকে আমরা সরাসরি এই কি করব, উত্তরের জায়গাতে কিন্তু আমরা নিয়ে যাব। দেখো এই যে 2 আমরা পেয়েছি, এই 2-এর পাশে কিন্তু দশমিকটাকে আমরা এইখানে নিয়ে নেব। আচ্ছা, 2-এর পাশে যখন আমরা দশমিকটাকে নিয়ে নিলাম, এখন কিন্তু আমরা চাইলে এই জায়গাতে শূন্য ব্যবহার করতে পারবো, যে কয়টি খুশি সেই কয়টি শূন্য আমরা নিতে পারবো, তাই না? আমরা শুরুতে যদি একটি শূন্য নেই, দেখো এই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, যখন এই শূন্যটাকে নামালাম এখন কিন্তু মোট হয়ে গেল 140। এবারে আমরা দেখব যে 35-এর সঙ্গে কতকে গুণ করলে 140-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। দেখো 35-এর সঙ্গে যদি আমরা একটু আলাদা জায়গাতে গুণ করি, 35-এর সঙ্গে যদি আমরা এবারে একটু 4 দ্বারা গুণ করে দেখি কত হয়, 4 এবং 5কে গুণ করলে হয় 4 5 20, 20-এর শূন্যকে লিখলাম হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে আমাদের এবারে 2, তাই না? এবারে 4-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 4 12, 12 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 14। তাহলে দেখো এখানে মোট কিন্তু হয়ে গেল 140, অর্থাৎ এটির সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? তাহলে 35-এর সঙ্গে কতকে গুণ করে আমরা 140 পাচ্ছি, 4কে গুণ করে, যার কারণে 4কে আমরা লিখে দেবো হচ্ছে উত্তরের ঘরে। এবং এই 4 35 মিলে যেহেতু 140 হয়, এই 140কে কিন্তু আমরা নিচে লিখে দেব। এখন এই উপরের 140 থেকে নিচের 140কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। যেহেতু আমরা নিচে শূন্য পেয়ে গেছি, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের এটিকেও সমাধান করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি 2.4। এটি হচ্ছে কি আমাদের উত্তর। বন্ধুরা, এইভাবে করে কিন্তু তোমরা এই 13 নম্বরের প্রত্যেকটি অঙ্কই সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু 13 নম্বরের সব কয়টি অঙ্ক আমাদের একই রকম নিয়মে সমাধান করতে হবে। এরপর যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো আমি কিন্তু চেষ্টা করি সবসময় একই রকমের যে নিয়ম রয়েছে সেই একই রকম নিয়ম থেকে 2-1টি অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখানোর জন্য, তাই না? বাকি অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের উপরেই ছেড়ে দিই, তোমরা কিন্তু এই নিয়ম অনুসরণ করে বাকি অঙ্কগুলোকে সমাধান করবে। হ্যাঁ, এরপর দেখো যদি আমরা আর একটু নিচে চলে যাই, এখানে 14 নম্বরে বলা হয়েছে ভাগ করো। এখানে কিন্তু আমরা আরও কিছু ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে এইখান থেকে চলো আমরা কিছু কিছু ভাগ অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি 14-এর 1 নম্বরে বলা হয়েছে 2.47 ভাগ 10। দেখো এখানে বলা হয়েছে 2.47 ভাগ 10। তাহলে এটিকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, আমরা শুরুতে কী করবো, শুরুতে লিখবো হচ্ছে আমরা 10, আমরা শুরুতে লিখবো হচ্ছে 10, এবং আমরা কিন্তু মাঝখানে লিখবো, আমরা মাঝখানে কী লিখবো, আমরা কিন্তু মাঝখানে লিখবো হচ্ছে 2.47।
তাই না? এবার যদি আমরা ভাগটিকে করি, দেখো আমরা জানি দশমিকের আগের সংখ্যাটিকে আলাদাভাবে ভাগ করতে হয়। দশমিকের আগে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 2, এই 2কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা যদি 10-এর সঙ্গে 1কে গুণ করি তাহলে হয় 10 একে 10, অর্থাৎ এই 2-এর চাইতে কিন্তু বড় হয়ে যাবে, তাই না? 10-এর সঙ্গে 1কে গুণ করলে যেহেতু ওর চাইতে বড় হয়ে যায়, যার কারণে 10-এর সঙ্গে আমরা এবারে 0কে গুণ করব, তাই না? দেখো 10-এর সঙ্গে 0কে গুণ করলে হয় 10 0 গুণে 0, আমরা কিন্তু পাই হচ্ছে 0। এখন এই 0 কিন্তু 2-এর চাইতে ছোট, তাই না? তার মানে এই 0টাকে কিন্তু আমরা নিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে 10 0 গুণে 0 পাই। এবারে যদি আমরা এই উপরের 2 থেকে নিচের 0কে বিয়োগ করি, আমরা জানি 2 থেকে 0 চলে গেলে কিন্তু 2 থেকে যায়, আমরা এখানে লিখে দেব 2। এখন দেখো এই পাশে যে দশমিকটা রয়েছে, এই দশমিকটাকে আমাদের কি করতে হবে? দশমিকটাকে কিন্তু আমরা সরাসরি উত্তরের জায়গাতে নিয়ে যাব, এই উত্তরের ঘরে নিয়ে যাব। এবারে যেহেতু দশমিকটাকে আমরা এখান থেকে সরিয়ে দিলাম, এখন কিন্তু আমরা সরাসরি 4-এর কাছে যেতে পারবো। তাহলে এখন কি করব? এই 4কে কিন্তু আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। দেখো 4কে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম, এখন 2 এবং 4 মিলে হয়ে গেল 24। এবারে দেখো এই 24কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করতে পারবো? আমরা জানি 10 একে 10, 10 দুগুণ 20, 3 10 30, অর্থাৎ 10-এর সঙ্গে 3কে গুণ করলে হয়ে যায় 3 10 30। 30 হলে কিন্তু 24-এর চাইতে বড় হয়ে যায়, কিন্তু আমরা জানি 24-এর চাইতে বড় হলে হবে না। তাহলে 10-এর সঙ্গে আমরা কাকে গুণ করবো? 10-এর সঙ্গে কিন্তু আমরা এবারে 2কে গুণ করবো। দেখো 10 দুগুণ হয়ে গেল 20। আমরা এবারে যদি 20 থেকে উপরে 24 থেকে নিচের 20কে বিয়োগ করি, দেখো 4 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 4, 2 থেকে 2 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি আগে কখনোই 0 লিখতে হয় না। এবারে দেখো এই 4 পাচ্ছি আমরা এখানে, এখন এখানে বাকি রইল কিন্তু 7। এই 7কে যদি আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসি, দেখো এখানে যদি আমরা 7কে নিচে নামিয়ে নিয়ে আসি, এখন 4 এবং 7 মিলে হয়ে গেল 47। এবারে দেখো এই 47কে যদি 10 দ্বারা ভাগ করে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 4 10 40, অর্থাৎ 10-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4 10 40, আমরা জানি 4 10 হয় 40, তাই না? আবার যদি আমরা এই 10-এর সঙ্গে 5কে গুণ করতাম তাহলে 5 10 হয়ে যেত 50, মানে 47-এর চাইতে কিন্তু বড় হয়ে যেত, যার কারণে আমরা কি করেছি? 10-এর সঙ্গে 4কে গুণ করেছি, 4 10 হয়েছে 40। এবারে এই 47 থেকে 40কে যদি আমরা বিয়োগ করি, 7 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 7, 4 থেকে 4 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা কিন্তু জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, এই জন্য আমরা কিন্তু এখানে শুধুমাত্র 7 লিখে দিলাম। এখন দেখো এই 7-এর পরে কিন্তু এখানে আর কিছুই নেই যে এটিকে আমরা নামাবো, তাই না? এখন আমরা কি করব? এই 7কে আমরা তাহলে এবারে কীভাবে করে ভাগ করতে পারি, এটিকে আমরা কীভাবে করে বড় বানাতে পারি? আমরা জানি এই যে দশমিক রয়েছে, দশমিকের ডান পাশে একবারে শেষে গিয়ে যে কয়টি শূন্য থাকুক না কেন, সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, আমরা চাইলে এখানে শূন্য ব্যবহার করতে পারি, তাই না? আচ্ছা, আমরা যদি প্রথমে একটি শূন্য এখানে ব্যবহার করে দেখি, দেখো এখানে একটি শূন্য নিয়ে এই শূন্যটাকে যদি আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে 7 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 70। এবার এই 70কে যদি 10 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যায় দেখো তো? আমরা জানি 7 10 70, অর্থাৎ 10-এর সঙ্গে 7কে গুণ করলে হয় 7 10 70। এই 70-এর সঙ্গে নিচে 70 কিন্তু মিলে গেল। দেখো 70 থেকে 70কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা যেহেতু নিচে 0 পেয়ে গেছি, তার মানে কিন্তু বুঝতে পারি আমাদের ভাগ করা হয়ে গেছে। আমরা ভাগফল পাচ্ছি কত? 0.247। এটি হচ্ছে কি আমাদের ভাগফল বা উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেব 0.247। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার একই রকমভাবে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে বলা হয়েছে 5.1 ভাগ 100, অর্থাৎ 5.1কে কিন্তু আমাদের এবারে 100 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, আমরা এই 100কে কিন্তু শুরুতে লিখবো, আমরা প্রথমে লিখবো হচ্ছে 100, এবং তারপরে আমরা এই 5.1কে কিন্তু আমরা মাঝখানে লিখে দেব, তাই না? এখন যদি আমরা ভাগটিকে করি, দেখো আমরা জানি দশমিকের আগের সংখ্যাকে আলাদাভাবে ভাগ করতে হয়। দশমিকের আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে শুধুমাত্র 5। এই 5কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা যদি 100-র সঙ্গে 1কে গুণ করি তাহলে 100 1 100 হয়ে যাবে, মানে 5-এর চাইতে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই না? আমরা জানি 5-এর চাইতে কিন্তু বড় হলে হবে না। আচ্ছা, 100কে 1 দ্বারা গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, যার কারণে 100কে আমরা এবারে কত দ্বারা গুণ করব? 0 দ্বারা গুণ করব, তাই না? দেখো 100কে 0 দ্বারা গুণ করলে হয়ে যাবে 100 0 গুণে 0। আচ্ছা, কারণ আমরা কি জানি? আমরা কিন্তু জানি শূন্যর সঙ্গে আমরা যে সংখ্যাকেই গুণ করি না কেন, যত বড় সংখ্যাকেই গুণ করি না কেন, উত্তর আমাদের শূন্যই হবে। আচ্ছা, 100 0 গুণে কিন্তু 0 হয়, আমরা নিচে লিখে দিলাম 0। এবারে 5 থেকে 0কে বিয়োগ করলে আমাদের কিন্তু 5ই থেকে যায়, তাই না? দেখো 5 থেকে যদি আমরা 0কে বিয়োগ করি আমাদের কিন্তু 5ই থেকে যায়, আমরা লিখে দিলাম 5। এখন এই পাশে যে দশমিক রয়েছে, দশমিকটাকে যদি আমরা সরাসরি উত্তরের ঘরে নিয়ে যাই, এখানে যদি আমরা দশমিকটাকে লিখে দিই, এবারে কিন্তু আমরা এই পাশে যে 1 রয়েছে 1-এর কাছে যেতে পারবো, তাই না? আচ্ছা, আমরা এবারে যখন এই 1-এর কাছে গেলাম, এবারে কি করব? এই 1টাকে কিন্তু সরাসরি আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। দেখো এবারে 5 এবং 1 মিলে কিন্তু মোট হয়ে গেল 51। এখন 51কে কি আমরা 100 দ্বারা ভাগ করতে পারবো? 51কেও কিন্তু আমরা 100 দ্বারা ভাগ করতে
পারবো না। আচ্ছা, পারবো না বলতে কি বোঝায়? আমাদের কিন্তু ভাগ করতে হবে, কারণ আমরা জানি কি দশমিকের পরের যে অঙ্কগুলো থাকে এখানে প্রত্যেকটি অঙ্ককে কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করতে হয়, তাই না? যেহেতু আমরা এককে নামিয়েছি, এককে নামিয়ে এখানে 51 পেয়েছি, এই 51কে কিন্তু আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। এখন 100কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে হয় 100 একে 100, অর্থাৎ 51 চাইতে বড় হয়ে যায়। তাহলে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? আমরা 100কে কিন্তু এবারে আবারও 0 দ্বারা গুণ করব, তাই না? কারণ দেখো 100 সঙ্গে 0কে গুণ করলে হয় 100 0 গুণে 0, তার মানে আমরা কিন্তু এখানে আবারও একটি 0 পাবো, তাই না? এবারে এই 51 থেকে যদি এই 0কে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা আবারও 51ই পাবো, তাই না? দেখো 1 থেকে 0 চলে গেলে থাকে 1, 5 থেকে 0 চলে গেলে থাকে 5। তার মানে এখন যে 51 পাচ্ছি, এই 51কে কী করতে হবে? এবারে কিন্তু আমাদের বড় বানাতে হবে, তাই না? কারণ বড় না বানালে কিন্তু আমরা 100 দ্বারা ভাগ করতে পারছি না। এখন আমরা কীভাবে বড় বানাবো? আমরা জানি দশমিক যদি থাকে, এইখানে যেহেতু দশমিক রয়েছে তার মানে এখানে কিন্তু আমরা চাইলে 0 নিতে পারবো, তাই না? এখানে একটি 0 নিয়ে এই 0টাকে সরাসরি আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। এবারে এইখানে কিন্তু মোট হয়ে গেল 510। এখন এই 510কে যদি 100 দ্বারা ভাগ করি কতবার ভাগ করা যাবে? আমরা জানি 100 সঙ্গে 5কে গুণ করলে হয় 5 100 500। আচ্ছা, তাহলে 100 সঙ্গে আমরা গুণ করবো এবারে 5কে। আমরা এই উত্তরের ঘরে লিখে দেবো 5, 5 100 মিলে হয় 500, আমরা নিচে লিখে দেবো 500। এবারে 100 সঙ্গে যদি 6কে গুণ করতাম তাহলে কিন্তু 6 100 মিলে 600 হয়ে যেত, মানে এই 510-এর চেয়ে বড় হয়ে যেত, যার কারণে কিন্তু আমরা কি করলাম? 5 দ্বারা গুণ করলাম, 5 100 মিলে 500। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করে দেই, 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 1 থেকে 0 চলে গেলে থাকে 1, 5 থেকে 5 চলে গেলে কিন্তু থাকে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, এই জন্য আমরা এখানে আর কিছুই লিখবো না। দেখো আমরা এখানে পাচ্ছি কত? মোট পাচ্ছি কিন্তু 10। এবারে এই 10কে কিন্তু আমাদের আবারও বড় বানাতে হবে, তাই না? আর না হলে কিন্তু এই 100 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে আমরা কি করব? এইখানে কিন্তু আমরা আরও একটি 0 দেব। আমাদের এখানে যে কয়টি 0 দরকার দিতে হয়, মানে দেওয়া প্রয়োজন, আমরা কিন্তু সেই কয়টি 0 এখানে দিতে পারবো, তাই না? আচ্ছা, এখানে একটি 0 দিয়ে এই 0টাকে আমরা আবার একই রকমভাবে নিচে নামিয়ে নিয়ে আসলাম। এবার দেখো এইখানে কিন্তু মোট হয়ে গেল 100। এই 100কে যদি 100 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 100 একে 100, অর্থাৎ একবার ভাগ করা যাবে, তাই না? আমরা এইখানে লিখে দেবো 1, অর্থাৎ 100 একে নিচেও আমরা লিখে দেবো 100। এবারে 100 থেকে 100কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা নিচে যেহেতু 0 পেয়ে গেছি, তার মানে আমরা বুঝতে পারি কি আমাদের উত্তর হচ্ছে 0.051। আমরা উত্তর দিয়ে লিখব 0.051। দেখো আমরা কিন্তু প্রত্যেকটি অঙ্ক খুবই সহজ এবং খুবই মজায় মজায় সমাধান করতে পেরেছি, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা 14 নম্বরে বাকি যে দুটি অঙ্ক রয়েছে এই দুটি অঙ্ককেও কিন্তু তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমরা 15 নম্বর অঙ্কের কাছে চলে যাই, দেখো এখানে 15 নম্বরে বলা হয়েছে, এখানে কিন্তু আমরা একটি কথার অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? আচ্ছা, খুবই সহজ একটি অঙ্ক, কিন্তু দেখো এখানে বলা হয়েছে কি, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 35.28 লিটার তেল, এটি যদি আমরা 9টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিই তাহলে প্রত্যেক পরিবার মানে কি? প্রত্যেক পরিবার মানে এক একটি পরিবার কত লিটার তেল পাবে? আচ্ছা, এখানে মোট পরিবার রয়েছে কতটি? এই দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোট পরিবার রয়েছে 9টি। আচ্ছা, তাহলে এই যে 35.28 লিটার তেল রয়েছে, এটিকে যদি আমরা 9টি পরিবারের মধ্যে ভাগ করে দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে প্রত্যেক পরিবার মানে এক একটি পরিবার কত লিটার করে তেল পাবে, তাই না? অর্থাৎ এই সংখ্যাটিকে, এই 35.28কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, যেহেতু 9টি পরিবার, 9 দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে এক এক পরিবার কত লিটার করে তেল পাবে। খুবই সহজ কিন্তু। তাহলে 15 নম্বর দিয়ে আমরা শুরুতে কি লিখতে পারি? আমরা 15 নম্বর দিয়ে লিখতে পারি 9টি পরিবার তেল পাবে, 9টি পরিবার তেল পাবে। দেখো আমরা লিখলাম 9টি পরিবার তেল পাবে, মোট কত লিটারের কথা বলা হয়েছে? 35.28 লিটার, তাই না? 28 লিটার। আমাদের কিন্তু বইতে বলা হয়েছে যে 9টি পরিবার তেল পাবে 35.28 লিটার। এরপরে আমরা কি করব? আমরা কিন্তু এবারে এই নিচে লিখবো, আমরা নিচে কিন্তু একটি সুতরাং চিহ্ন দেবো। হ্যাঁ, সুতরাং দিয়ে লিখবো একটি পরিবার, সুতরাং একটি পরিবার তেল পাবে। দেখো আমরা লিখলাম সুতরাং একটি পরিবার তেল পাবে, যেহেতু আমাদের বলা হয়েছে প্রত্যেক পরিবার, প্রত্যেক মানে কিন্তু একটি পরিবার, অর্থাৎ একটি পরিবার কত লিটার করে তেল পাবে, এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো এটিকে সুন্দরভাবে বোঝার জন্য আমি যদি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, 9টি পরিবার যদি
35.28 লিটার তেল পায়, তাহলে একটি পরিবার কি তেল কম পাবে না বেশি পাবে? অবশ্যই কিন্তু কম পাবে। এবং কত কম পাবে? এই যে 9টি পরিবার যে তেল পাবে তার কিন্তু 9 ভাগের 1 ভাগ তেল পাবে, তাই না? একটি পরিবার কিন্তু 9 ভাগের 1 ভাগ তেল পাবে। আচ্ছা, যার কারণে আমরা এবারে কি করব, এই 35.28কে আমরা কিন্তু ভাগ করব 9 দ্বারা, তাহলেই কিন্তু পেয়ে যাব যে একটি পরিবার কত লিটার করে তেল পাবে। আমরা এবারে লিখব হচ্ছে 35.28 ভাগ করব কত দ্বারা? এটিকে কিন্তু আমরা ভাগ করব 9 দ্বারা, যেহেতু 9টি পরিবার রয়েছে, তাই না? ভাগ 9, শেষে লিটার রয়েছে, আমরা লিখে দেব লিটার। আচ্ছা, এবার কিন্তু এই ভাগটিকে আমরা আলাদা জায়গাতে করব। হ্যাঁ, আচ্ছা, আমার যেহেতু জায়গা কম, আমি তোমাদের এইখানে যদি ভাগটিকে করে দেখাই, তোমরা কিন্তু তোমাদের খাতার আলাদা জায়গাতে এই ভাগটিকে করবে। আমরা যেহেতু 9 দ্বারা ভাগ করবো, যার কারণে শুরুতে লিখবো হচ্ছে আমরা 9। এবারে আমরা মাঝখানে রাখবো কাকে? 35.28, এটিকে কিন্তু আমরা মাঝখানে রাখবো, তাই না? এখন যদি ভাগ করি, দেখো আমরা জানি দশমিকের আগের সংখ্যাকে কিন্তু আমাদের শুরুতে ভাগ করতে হয়। এখানে দশমিকের আগে রয়েছে হচ্ছে 35। এই 35কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, আমরা যদি 9-এর ঘরে নামতে পারি, দেখো আমরা জানি 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36। আচ্ছা, 4 নং কিন্তু হয়ে যায় 36, অর্থাৎ এই 35-এর চাইতে কিন্তু বড় হয়ে যায়। অর্থাৎ 9-এর সঙ্গে যদি 4কে গুণ করি, তাহলে কিন্তু 35-এর চাইতে বড় হয়ে যাবে। যার কারণে 9-এর সঙ্গে আমরা কাকে গুণ করব? 3কে গুণ করব, অর্থাৎ 3 নং 27। আমরা নিচে লিখে দিলাম 27, তাই না? এবারে 35 থেকে যদি 27কে বিয়োগ করি, দেখো 5 থেকে নিচে 7কে বিয়োগ করা যাবে না, কারণ 5 ছোট। এই 5কে আমরা বড় বানাবো কীভাবে? দেখো এই 5-এর পাশে এইখানে যে 3 রয়েছে, 3-এর কাছ থেকে 1কে ধার করে 5-এর কাছে আমরা নিয়ে আসবো। ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 5, যখন এই 3-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 5 মিলে হয়ে গেল 15। এখন কিন্তু বড় হয়ে গেল, তাই না? এই 15 থেকে যদি আমরা 7কে বিয়োগ করে দিই, তাহলে কত থাকে? আমরা জানি 15 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 8, তাই না? আমরা লিখে দিলাম এখানে 8। এবারে এইখানে যে 3 দেখতে পাচ্ছি, এখানে কি 3 রয়েছে? না বন্ধুরা, এই 3 থেকে কিন্তু 1কে আমরা ধার করে দিয়েছিলাম ওর কাছে, তাই না? যার কারণে 3 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 2। এই 2 থেকে 2 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি যে শুরুতে কখনোই 0 লিখতে হয় না, এই জন্য কিন্তু আমরা এখানে আর কিছুই লিখবো না। এবারে দেখো আমরা এই যে পাশে 2 দেখতে পাচ্ছি, ওর কাছে যেতে গেলে কিন্তু আগে একটি দশমিক রয়েছে। এই দশমিকটাকে কি করতে হবে? দশমিকটাকে আমাদের সরাসরি উত্তরের ঘরে নিয়ে যেতে হবে। আমরা দশমিকটাকে এখানে নিয়ে গেলাম। এখন এই 2কে কিন্তু সরাসরি আমরা চাইলে নিচে নামিয়ে নিয়ে আসতে পারবো। 2কে যখন নিচে নামিয়ে নিয়ে আসলাম, এখন 8 এবং 2 মিলে হয়ে গেল 82। এখন এই 82কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়? দেখো আমরা যদি আবার 9-এর ঘরে নামতে পারি, 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81। আমরা পাচ্ছি হচ্ছে কি 9 নং 81, তাই না? অর্থাৎ 9-এর সঙ্গে 9কে গুণ করলে হয়, 9-এর সঙ্গে এই 9কে যদি আমরা গুণ করি, 9 নং হয়ে যায় 81। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই 82 থেকে যদি আমরা 81কে বিয়োগ করে দিই, দেখো 2 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 1, 8 থেকে 8 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, এই জন্য কিছুই লিখবো না, আমরা পাচ্ছি শুধুমাত্র 1। এবারে বাকি রইল কি? পাশে যে 8 রয়েছে, 8 কিন্তু বাকি রইল, আমরা 8কে এখানে নিচে নামিয়ে দিব। এবারে 1 এবং 8 মিলে হয়ে গেল 18, তাই না? 18কে যদি 9 দ্বারা ভাগ করি, দেখো 9 একে 9, 9 দুগুণ 18। আমরা কিন্তু 2বার ভাগ করতে পারবো, 9 দুগুণ 18। যার কারণে আমরা এইখানে উত্তরের জায়গাতে লিখবো 2, 9 দুগুণ হয় 18, নিচে লিখে দেবো 18। এখন দেখো 18 থেকে 18কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0, তাই না? আমরা কিন্তু দেখো এখানে ভাগটাকে সমাধান করে ফেললাম। আমরা উত্তর পাচ্ছি কত? আমরা কিন্তু উত্তর পাচ্ছি 3.92। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এখানে সমান চিহ্ন দিয়ে লিখবো 3.92, শেষে লিটার রয়েছে, আমরা লিখে দেবো লিটার। অর্থাৎ এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি একটি পরিবার, মানে প্রত্যেক পরিবার তেল পাবে হচ্ছে 3.92 লিটার করে, তাই না? তাহলে আমরা উত্তর দিয়ে এবারে কি লিখতে পারি? আমরা কিন্তু এবার উত্তর দিয়ে এই কথাটি লিখে দেবো। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 3.92 লিটার। অর্থাৎ প্রত্যেক পরিবার তেল পাবে হচ্ছে 3.92 লিটার করে। আশা করি সকলে তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো এখানে সর্বশেষ অঙ্ক অর্থাৎ 16 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত? দেখো আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 12টি কাপের ওজন
একত্রে মানে একসাথে 4.14 কেজি। 12টি কাপের ওজন যদি 4.14 কেজি হয় তাহলে প্রত্যেকটির ওজন কত? প্রত্যেকটি মানে কি এক একটি কাপের ওজন কত? আচ্ছা, যেহেতু 12টি কাপের ওজন দেওয়া রয়েছে তাহলে একটি কাপের ওজন আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা যদি এই 12 দ্বারা যদি আমরা এই যে ওজনের যে পরিমাণটা আমাদের দেওয়া রয়েছে এটিকে যদি আমরা ভাগ করি, তাই না, অর্থাৎ এটিকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাব যে এক একটির ওজন কত, তাই না? এটি কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। তাহলে আমরা 16 নাম্বার দিয়ে প্রথমে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 12টি কাপের ওজন 4.14 কেজি, সুতরাং একটি কাপের ওজন। আচ্ছা, তারপর আমরা কি করব? এই 4.14কে 12 দ্বারা ভাগ করলেই কিন্তু উত্তরটিকে পেয়ে যাব। দেখো কত সহজ। আমরা 16 নাম্বার দিয়ে তাহলে কি লিখব? আমরা 16 নাম্বার দিয়ে লিখব 12টি কাপের ওজন, 12টি কাপের ওজন। দেখো আমরা লিখব 12টি কাপের ওজন আমাদের কত কেজি দেওয়া রয়েছে? আমাদের কিন্তু দেওয়া রয়েছে এখানে 4.14 কেজি, তাই না? আমরা লিখে দিলাম এখানে 12টি কাপের ওজন 4.14 কেজি। আচ্ছা, আমাদের এই চারটা একটু সুন্দর করে যদি লিখি, দেখো আমরা লিখলাম 12টি কাপের ওজন 4.14 কেজি। সুতরাং আমাদের কয়টি কাপের ওজন বের করতে বলা হয়েছে? প্রত্যেকটি মানে এক একটি, অর্থাৎ আমরা লিখবো এবার সুতরাং একটি কাপের ওজন। আচ্ছা, 12টি কাপের ওজন যদি 4.14 কেজি হয় তাহলে একটি কাপের ওজন কি বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে। এবং কত কম হবে? এটির এই ওজনের 12 ভাগের 1 ভাগ হবে। যেহেতু 12টি কাপ তার মানে 12 ভাগের 1 ভাগ হবে, তাই না? অর্থাৎ এটিকে কিন্তু আমরা এবারে 12 দ্বারা ভাগ করলে এই উত্তরটিকে পেয়ে যাব। এখন আমরা কি করব? আমরা একটি ব্র্যাকেট দিয়ে লিখব হচ্ছে 4.14। এটিকে আমরা ভাগ করব কত দ্বারা? একটি ভাগ চিহ্ন দিয়ে লিখব হচ্ছে 12, এবং শেষে যেহেতু কেজি রয়েছে আমরা লিখে দেব কেজি। দেখো কেজি রয়েছে, আমরা লিখে দিলাম কেজি। এবার আলাদা জায়গাতে যদি আমরা এই ভাগটিকে করি, দেখো আমাদের কিন্তু যেহেতু 12 দ্বারা ভাগ করতে বলা হয়েছে যার কারণে শুরুতে কিন্তু আমরা লিখবো হচ্ছে 12 এবং মাঝখানে আমরা লিখবো হচ্ছে 4.14। এবার যদি ভাগটিকে করি, দেখো আমরা জানি দশমিকের আগের সংখ্যাকে শুরুতে ভাগ করতে হয়। দশমিকের আগে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 4 রয়েছে এখানে। তাহলে 4কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি কবে ভাগ করতে পারবো? আমরা 12 সাথে 1কে গুণ করলে হয় 12 একে 12, অর্থাৎ 4-এর চাইতে কিন্তু বড় হয়ে যাবে। যার কারণে কিন্তু আমরা 12কে 0 দ্বারা গুণ করবো, তাই না? অর্থাৎ আমরা জানি 12 এবং 0কে গুণ করলে হয় 12 শূন্য গুণে 0, কারণ শূন্যের সঙ্গে যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হবে। আচ্ছা, যার কারণে আমরা কিন্তু শুরুতে লিখলাম হচ্ছে 0, 12 শূন্য গুণে হয় 0, আমরা লিখে দিলাম 0। এবারে যদি 4 থেকে নিচে 0কে বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 4ই থেকে যায়। 4 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 4, লিখে দিলাম 4। এখন এই যে দশমিক রয়েছে, দশমিক থেকে আমরা সরাসরি উত্তর ঘরে নিয়ে গিয়ে এবারে এই পাশে যে 1 রয়েছে 1-এর কাছে আমরা চলে গেলাম, তাই না? এখন এই 1কে আমরা কী করবো? সরাসরি কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসবো। দেখো এবারে 4 এবং 1 মিলে কিন্তু হয়ে গেল 41। এখন 41কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে আমরা কয়বার ভাগ করতে পারবো? আমরা জানি 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 4 বারং কিন্তু হয়ে যায় 48। 48 হলে কিন্তু 41-এর চাইতে বড় হয়ে যাবে। আমরা জানি 41-এর চাইতে বড় কিন্তু নিতে পারবো না, তাই না? অর্থাৎ আমরা 12কে এবারে গুণ করবো কত দ্বারা? 3 দ্বারা। 3 বারং 36। 12কে 4 দ্বারা গুণ করলে যেহেতু 41-এর চাইতে বড় হয়ে যায় যার কারণে আমরা এবারে 3 দ্বারা গুণ করবো। 3 বারং হয় 36, আমরা নিচে লিখে দেবো 36। এবারে দেখো 41 থেকে 36কে যদি বিয়োগ করি, 1 থেকে 6কে বিয়োগ করতে পারবো না কারণ 1 ছোট। এটিকে আমরা কীভাবে বড় বানাবো? দেখো এই পাশে যে 4 রয়েছে 4-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো, তাই না? ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 1। এই 4-এর কাছ থেকে যখন 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম এখন কিন্তু হয়ে গেল 11। দেখো 11 থেকে 6কে বিয়োগ করলে থাকে হচ্ছে 5, আমরা লিখে দিলাম 5। এখন এইখানে যে 4 দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর 4 নেই, কারণ 4 থেকে 1কে আমরা ওর কাছে ধার করে দিয়েছিলাম যার কারণে 4 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 3। এই 3 থেকে নিচের 3কে বিয়োগ করলে আর কিন্তু কিছুই থাকে না, মানে 0। আমরা কিন্তু জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, আমরা এই জন্য এখানে আর কিছুই লিখবো না। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? শুধুমাত্র 5, তাই না? এবারে আমরা পাশে যে 4 রয়েছে এই 4কে কিন্তু নিচে নামিয়ে দেব। আচ্ছা, এবারে যদি আমরা দেখো 4কে নামানোর পরে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 5 এবং 4 মিলে হয়ে গেল 54, তাই না? এই 54কে যদি 12 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা যদি 12-র ঘরে নামতে পারি 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60। আচ্ছা, 12-র সঙ্গে 5কে গুণ করলে হয় 5 বারং 60, অর্থাৎ 60 নিলে কিন্তু এই 54-র চাইতে বড় হয়ে যাবে যার কারণে কিন্তু 60কে আমরা নিতে পারবো না। এই জন্য আমরা কী করবো? দেখো 5 দিয়ে গুণ করলে যেহেতু ওর চাইতে বড় হয়ে যাবে যার কারণে আমরা 4 দ্বারা গুণ করবো, তাই না? অর্থাৎ 4 বারং 48, আমরা এখানে লিখে দেবো 48। এবারে 54 থেকে যদি 48কে বিয়োগ করে, দেখো 4 থেকে 8কে বিয়োগ করতে পারবো না কারণ 4 ছোট। এটিকে আমরা কীভাবে বড় বানাবো? 5-এর কাছ থেকে 1কে ধার করে ওকে কিন্তু আমরা বানাবো 14। আগে ছিল ও 4, যখন 5-এর কাছ থেকে 1 পেলো 1 পেয়ে হয়ে গেল 14। এই 14 থেকে যদি আমরা এবার 8কে বিয়োগ করি,
14 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 6, লিখে দিলাম 6। এবারে এখানে রয়েছে 5, 5 থেকে যেহেতু 1কে ধার করে দিয়েছিলাম, যার কারণে দেখো 5 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল কত, ও কিন্তু হয়ে গেল 4। 4 থেকে 4 চলে গেলে আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা জানি শুরুতে কখনোই শূন্য লিখতে হয় না। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, শুধুমাত্র কিন্তু 6 পাচ্ছি। এবারে দেখো এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা অবশিষ্ট নেই, সব কটি সংখ্যাকে কিন্তু ভাগ করা হয়ে গেল। এখন আমরা এই 6কে কীভাবে ভাগ করবো, ওকে কিন্তু আগে আমাদের বড় বানাতে হবে। আচ্ছা, এখন আমরা কীভাবে বড় বানাবো, আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে একটি দশমিক রয়েছে, তার মানে কিন্তু আমরা এই শেষে গিয়ে যে কয়েকটি মন চায় সেই কয়েকটি শূন্য আমরা এখানে নিতে পারি, তাই না? আমরা যদি প্রথমে একটি শূন্য নেই, দেখো এই শূন্যটাকে যদি সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসি, 6 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 60। এবার এই 60কে যদি 12 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5 12 60, অর্থাৎ 12 সঙ্গে 5কে গুণ করলে হয়, দেখো 12 সঙ্গে 5কে গুণ করলে হয় 5 12 60, অর্থাৎ এটির সঙ্গে কিন্তু মিলে গেল, তাই না? 60 থেকে 60কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা কিন্তু নিচে শূন্য পেয়ে গেছি, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের ভাগ করা হয়ে গেছে। তাহলে আমরা ভাগফল পাচ্ছি কত, ভাগফল পাচ্ছি 0.345। এটি হচ্ছে আমাদের ভাগফল। আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখে দেবো 0.345, শেষে কেজি রয়েছে, আমরা লিখে দেবো কেজি। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি একটি কাপের ওজন হচ্ছে 0.345 কেজি। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে এবারে কি লিখব, আমরা কিন্তু উত্তর দিয়ে লিখব একটি কাপের ওজন 0.345 কেজি। এবং আমি তোমাদের এইখানে যে ভাগ অঙ্কটি করে দেখিয়েছি, তোমরা কিন্তু এই ভাগ অঙ্কটিকে আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? তোমাদের খাতার আলাদা জায়গাতে করবে। আচ্ছা, আমরা উত্তর দিয়ে কি লিখব, উত্তর দিয়ে লিখব 0.345 কেজি। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজ এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।